বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ৩রা জুলাই ২০২০। টকশো দ্য মিররে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি কবির আহমেদ বাহার। কেবিটিভি আয়োজিত টকশো দ্য মিরর একটি উন্মুক্ত অনুষ্ঠান। এখানে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে নিজ মতামত প্রকাশ করতে পারে। টকশো দ্য মিররের একটা উপদেষ্টা প্যানেল আছে। প্রতি শোতে একজন উপদেষ্টা সংযুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখতে পারেন, এমনকি অতিথিদের নিকট বিনয়ের সহিত একটি বা দুইটি প্রশ্নও রাখতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের লাইভ টক শো এর আলোচ্য বিষয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান, করোনা এবং সাম্প্রতিক বাংলাদেশ। উক্ত বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বিজ্ঞ অতিথিবৃন্দ। জনাব আসাদুল হাবিব দুলু, সাবেক মন্ত্রী, সাবেক এমপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, এবং জনাব গোলাম মাওলা রনি, সাবেক এমপি এবং স্বনামধন্য লেখক, সাংবাদিক এবং রাজনীতিবিদ। আমাদের সাথে উপস্থিত অতিথিদের মধ্যে আমি এখন প্রথমে চলে যাচ্ছি আমাদের অতিথি জনাব আসাদুল হাবিব দুলু, আপনার কাছে। এছাড়া আমাদের সাথে যুক্ত হবেন বেলজিয়াম থেকে বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জাতীয় বেলজিয়ামস্থ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচিত সাবেক সাহিত্য সম্পাদক এবং বেলজিয়ামের বিশিষ্ট ব্যবসায়ী জনাব ইকবাল হোসেন স্বপন আরিফ। কিছুক্ষণের মধ্যে সে আমাদের সাথে যুক্ত হবেন। জনাব আসাদুল হাবিব দুলু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন অবদান অথবা কোন দর্শন আপনাকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করে? জনাব ধন্যবাদ আসাদুল হাবিব দুলু। আজকে আমার সঙ্গে যে আলোচনায় যোগ দিয়েছেন আমার একজন প্রিয় মানুষ, যিনি টকশোতে ইতিমধ্যে খুবই জনপ্রিয় উঠেছেন সারা বাংলাদেশের মানুষের কাছে, গোলাম মাওলা রনি ভাই। তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তার সঙ্গে আমি কিছুক্ষণ আলোচনার সুযোগ পাবো। আপনি যে প্রশ্নের অবতারণা করলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোন দিকটি আমাকে রাজনীতিতে আকৃষ্ট করেছে বা জাতীয়তাবাদী রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে, সেটি একটি দিক বললে ঠিক হবে না। আমি মনে করি জিয়াউর রহমান এই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তার যে দেশপ্রেম, তার যে স্বাধীনতা যুদ্ধে ভূমিকা, সম্মুখ যুদ্ধে তার যে অবদান, এটি আমার ছাত্র জীবনের সেই শৈশবের তার প্রতি একটি দুর্বলতা ছিল। পরবর্তীতে রাজনীতিতে যখন উনি আসেন, গণতন্ত্র, অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার জন্য যে ভূমিকা উনি রেখেছেন এবং পরবর্তীতে এই বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে তার যে ভূমিকা, তার যে দেশপ্রেম, তার যে সততা, তার যে দক্ষতা, তার যে শ্রম, এটি আমাকে আকৃষ্ট করেছে। আমি জিয়াউর রহমানের বিষয়ে বলতে চাই তিনটি ধাপে মোটামুটি, কারণ আলোচনার সময় খুব বেশি পাওয়া যাবে না। আর ওনার কর্মময় জীবন, ওনার রাজনৈতিক জীবন, ওনার মুক্তিযুদ্ধের ভূমিকা, এই আলোচনাগুলো অনেক সময় প্রয়োজন হবে। তবে তিনটি গুরুত্বপূর্ণ অধ্যায় উনি কিন্তু জাতির কাছে অবদান রেখেছেন। একটি হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমাদের গণতন্ত্র, আমাদের দেশের উন্নয়ন। স্বাধীনতা যুদ্ধের উষা লগ্নে 25শে মার্চ কালো রাত্রি পর্যন্ত আমরা জাতি বিভ্রান্তের মধ্যে পড়ে গেলাম। আলোচনা যখন ব্যর্থ হয়ে গেল ইয়া খানের সঙ্গে, তখন জাতি কোন দিকে যাবে, কি সিদ্ধান্ত নিবে, এরকম একটি অবস্থার মধ্য দিয়ে কিন্তু অনেক নেতৃস্থানীয় ব্যক্তিরা আত্মগোপন করে ফেললেন এবং পাক হানাদার বাহিনী এই বাংলাদেশের নিরীহ নিরস্ত্র মানুষের প্রতি কিভাবে নরহত্যায় লিপ্ত হয়েছিল, সেগুলো সব কাহিনী আপনারা জানেন। আমি মনে করি জিয়াউর রহমান তখন পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মরত অফিসার ছিলেন। উনি কমান্ডের বিরুদ্ধে রিভল্ট ঘোষণা করেন, বিদ্রোহ ঘোষণা করেন। কতটা দেশপ্রেম, কতটা সাহসের পরিচয় উনি তখন দিয়েছিলেন। কারণ যদি সেই রিভল্ট বা সেই বিদ্রোহের যদি উনি পরিসমাপ্তি করতে না পারতেন, তাহলে অনিবার্য তার মৃত্যু ছিল। তখন পর্যন্ত আমরা জিয়াউর রহমানকে কিন্তু কেউ চিনি না, কিন্তু জিয়াউর রহমানের একটি আহ্বান গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছে, উৎসাহিত করেছে, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে
করার মধ্য দিয়ে একটা মানুষকে সংগঠিত করছে। আমি মেজর জিয়া বলছি, এই যে আমি মেজর জিয়া বলছি, এই বিষয়টি কিন্তু বাংলাদেশের ইথারে, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার বিভিন্ন অঞ্চলে মানুষের মুখে মুখে আলোচিত হচ্ছিল। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, পরবর্তীতে উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর পক্ষে ঘোষণাটা দিয়েছেন, কেননা উনি জানতেন যে এটি একটি রাজনৈতিক সংগ্রাম আমাদের। তো সে কারণে জিয়াউর রহমান যখন এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তখন কিন্তু আমরা আশা করেছিলাম যে আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল, তারাই ঘোষণাটা দিবেন, তারাই জাতিকে ডাকবেন। সে ধরনের কোনো অবস্থান কিন্তু তখন ছিল না। তো জিয়াউর রহমানের এই স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে উনি অস্ত্র হাতে নিয়ে বিভিন্ন সেক্টরে যুদ্ধ করেছেন। ওনার সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্স তৈরি করেছেন। সে বীরত্ব গাথা ইতিহাস, সেই ইতিহাস সংক্ষিপ্ত সময় আলোচনা করা সম্ভব নয়। তবে এই জিয়াউর রহমানের সেই সময়ের স্বাধীনতার ঘোষণা, তার যুদ্ধের ভূমিকা, এটি নিয়ে কারো কোনো আলোচনা নেই, সমালোচনা নেই। জিয়াউর রহমানকে স্বাধীনতা উত্তরকালে বীর উত্তম খেতাবিও দেওয়া হয়। কিন্তু জিয়াউর রহমান যখন রাজনীতিতে প্রবেশ করলেন, তখনই জিয়াউর রহমানের এই অবদানকে একদম খাটো করে দেখা হলো। এবং শুধু খাটো করে দেখা হলো না, বর্তমান শাসক গোষ্ঠী জিয়াউর রহমান সম্পর্কে অনেক ধরনের আপত্তিকর কথা, উনি পাকিস্তানের চর ছিলেন, উনি স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিলেন না। তো স্বাধীনতা যুদ্ধ করে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করার পরও যদি স্বাধীনতার পক্ষে না থাকে, এই শাসক গোষ্ঠীর কাছ থেকে আমরা স্বাধীনতার চেতনা বলতে আমরা কি বুঝি? স্বাধীনতার চেতনা মানে কি এই বর্তমান সরকারের যে কর্মকাণ্ড সেগুলো, না স্বাধীনতা যুদ্ধের সময় যে চেতনা উদ্বুদ্ধ হয়ে মানুষ যুদ্ধ করেছিল সেটি স্বাধীনতার চেতনা ছিল। যাই হোক, জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের পর তার নিজ পেশায় ফিরে গেলেন। কিন্তু আমরা দেখলাম স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশের মানুষ যে আশা ভরসা, এই দেশ স্বাধীনতার যুদ্ধ রক্ত দিয়েছেন, আমার পিতা সহ 30 লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছে। পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী লাখো লাখো কিউসেক পানি রঞ্জিত হয়েছে। 2 লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছে। কি ছিল? যে একটি আমরা শোষণহীন সমাজ ব্যবস্থা পাবো, যেখানে দুমুঠো খেয়ে মানুষ বেঁচে থাকবে, স্বাধীনতার সুফলটা ভোগ করতে পারবে, নিজের কথা বলার অধিকারগুলো থাকবে। কিন্তু আমাদের সেই স্বাধীনতার চেতনাগুলো ধীরে ধীরে উল্লঙ্ঘিত হয়ে, সেই শাসক গোষ্ঠী, সেই তদানীন্তন সময়ের যদি ছবিগুলো আমাদের সামনে ভেসে ওঠে, আমরা দেখতে পাবো কি অবস্থা হয়েছিল বাংলাদেশে। এই অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তার এই সরকারের দুঃশাসন, দুর্নীতি, অবিচার, আইন শৃঙ্খলার অবনতি, ব্যাংক ডাকাতি এবং সর্বশেষ 1974 সালের মানুষের মধ্যে যে দুর্ভিক্ষ, খাদ্যের অভাব দেখা দিল, মানুষ পথে পথে মরে পড়েছিল, সেখানে দাফন করার ব্যবস্থা পর্যন্ত ছিল। এই অবস্থায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে। যদিও অনেকেই বলে যে জিয়াউর রহমান এই 15ই আগস্টের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এটি আমরা বহু নাটক, উপন্যাস, বহু ঘটনায় দেখি, যিনি ক্ষমতা দখল করেন, যাকে হত্যা করে, তিনি এই হত্যাকারী। আওয়ামী লীগের একটা গ্রুপেই রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন মোস্তাক আহমেদের নেতৃত্বে। জিয়াউর রহমান তখনও কিন্তু সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। কিন্তু সেই ক্যাবিনেটে কারা ছিলেন? সেই ক্যাবিনেটে আওয়ামী লীগের নেতারাই ছিলেন। কেন এই অনিবার্য ঘটনাটা ঘটলো? দুঃখজনক ঘটনা। আমরা জানি যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, যে ভোটাধিকারের জন্য পাকিস্তান আমাদেরকে ক্ষমতা দিল না, সেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে দেওয়া হবে 13 মিনিটের অধিবেশনে। এটি আমরা আওয়ামী লীগের মতন একটি প্রাচীনতম দলের কাছ থেকে আশা করতে পারি। শুধু গণতন্ত্র হত্যা হয়নি, সে সময় মানুষের বাক স্বাধীনতা ছিল না, পত্রপত্রিকার স্বাধীনতা ছিল না, এগুলো সব ইতিহাস। সেখান থেকে 3রা নভেম্বর এবং 7ই নভেম্বরের মধ্যে বাংলাদেশের অবস্থা কি ছিল? সরকারবিহীন একটা রাষ্ট্র ছিল। সকালে একজন ক্ষমতায় বসে, বিকালে আরেকজন বসে। জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে রাখা, বন্দি অবস্থায় বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে মুক্ত করলেন এবং সিপাহী জনতার মধ্য দিয়ে তাকে রাষ্ট্র ক্ষমতায় বসান। এই যে জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার পর অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করে দিলেন, বহুদলীয় গণতন্ত্র। যে আশায়, যে বিশ্বাসে আমরা স্বাধীনতার মূল চেতনার মূল মন্ত্রটাকে কুটারাঘাত করা আছে, সেখানে বাংলাদেশকে আজকে বহুদলীয় গণতন্ত্র দেওয়া। এমনকি আজকের এই আওয়ামী লীগ শাসক গোষ্ঠীকে পুনর্জন্ম দিয়েছেন ওই জিয়াউর রহমানের 5ম সংশোধনীর মধ্যে। কিন্তু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু নিজেই ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। কেন? উনি নিজে আক্ষেপ করে বলেছিলেন যে দেশ স্বাধীন হলে লোকে পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি, যেদিকে দেখাই ইনশাল্লাহ সেদিকে আমরা আপনার কাছে আবার ফেরত আসতেছি। এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে বেলজিয়াম বাংলাদেশস্থ অ্যাসোসিয়েশনের নির্বাচিত সাবেক সাহিত্য সম্পাদক ইকবাল হোসেন স্বপন আরিফ। সে বেলজিয়াম ব্রাসেলস থেকে বা ব্রাসেলসের বিশিষ্ট ব্যবসায়ী। তাকে আমাদের প্যানেলের পক্ষ থেকে অতিথি এবং দর্শকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য, খুব সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রথমে আসসালামু আলাইকুম সবাইকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সময় উপযোগী একটা প্রোগ্রাম এই সময়ের প্রেক্ষাপটে কেএবি টিভি লন্ডন দ্য মিররের পক্ষ থেকে আয়োজনের প্রেক্ষিতে আমরা যে বিশিষ্ট ব্যক্তিদের জ্ঞানগর্ভ আলোচনা শুনতে পাচ্ছি, এই জন্য কবির আহমেদ বাহার ভাইকে আন্তরিক অভিনন্দন এবং লন্ডন জাসাসকে আন্তরিক অভিনন্দন জানাই। সাথে সাথে অভিনন্দন জানাই সাবেক মন্ত্রী এমপি জনাব দুলু সাহেবকে এবং আমাদের জনপ্রিয় বক্তা এবং টকশো এর খুবই পরিচিত বক্তা, এবং আমরা যারা বিদেশে অবস্থান করি, যারা অধীর আগ্রহে সব দেশ থেকে আমরা যারা বিদেশে থাকি, আমরা জানি যে গোলাম মাওলা রনি ভাই কখন টকশোতে আসবে। আমরা অধীর আগ্রহে থাকি ওনার জ্ঞান গর্ভ আলোচনা আমরা শোনার জন্য, কারণ উনি বাস্তবধর্মী আলোচনাগুলো আমাদের সামনে নিয়ে আসেন। এই কারণে আমরা অনেক কিছু জানতে পারি যে বর্তমান স্বৈরশাসক যেভাবে আমাদের পুরা ইতিহাস, আমাদের পুরা সাহিত্য, আমাদের পুরা সংস্কৃতিটাকে যেভাবে উল্লট পালট করে একটা পরিবর্তন সাধিত করছে, এই যে মিথ্যে একটা ইতিহাস আমাদের প্রজন্মের জন্য রেখে যাচ্ছে, এখান থেকে যে সত্য ঘটনাগুলো রনি ভাইয়ের মাধ্যমে এবং বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে আমরা শুনতে পারি, এই জন্য রনি ভাইয়ের কাছে আমরা বিদেশিদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। সাথে সাথে বাংলাদেশে এই মুহূর্তে করোনার কারণে অনেক মানুষ মৃত্যুবরণ করছে, সবাই আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যে সকল ব্যক্তি করোনা আক্রান্ত আছেন তাদের সুস্থতা কামনা করছি। এবং সাথে সাথে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে যেভাবে দুর্নীতিগ্রস্ত করা হয়েছে, আমরা আজকের এই মিররের আলোচনার মাধ্যমে আমরা প্রতিবাদ করতেছি এবং দুদকের কাছে আবেদন করতেছি, দুদক যেন রুটিন মাফিক ওয়ার্ক না করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। এবং আমরা আজকের এই আলোচনার মাধ্যমে প্রতিবাদ করতেছি এবং বর্তমান স্বাস্থ্যমন্ত্রী পদে কামনা করতেছি, এবং স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আবেদন করতেছি। এখন আজকে কথা না বাড়িয়ে রনি ভাই এবং জনাব দুলু ভাইয়ের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করতেছি। সবাইকে ধন্যবাদ, এবং বেলজিয়াম কমিউনিটি, বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে কবির আহমেদ বাহার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবাই সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। রনি ভাইয়ের বক্তব্য শোনার জন্য ধন্যবাদ ইকবাল হোসেন স্বপন আরিফ। এখন আমি চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ আলোচক জনাব গোলাম মাওলা রনি। আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশি জাতীয়তাবাদকে আপনি কিভাবে দেখেন? এর গুরুত্ব আসলে কি বহন করে? জনাব গোলাম মাওলা রনি। একটা স্বাধীন রাষ্ট্রেও যে নীতিমালার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ জনগণের যে আশা এবং আকাঙ্ক্ষা, সেই জনগণের আশা আকাঙ্ক্ষার নামই হলো জাতীয়তাবাদ। তো বাংলাদেশে সাধারণত এখন দুটো জাতীয়তাবাদ রয়েছে, সেটি হলো বাঙালি জাতীয়তাবাদ, যেটি আওয়ামী লীগ ধারণ করে, আমার পূর্বতন দল, আর বাংলাদেশের জাতীয়তাবাদ সেটি হলো বিএনপি এবং তার সমমনা যারা দল রয়েছে তারা ধারণ করে। এখন প্রশ্ন হলো যে আমাদের দেশের জন্য কোন জাতীয়তাবাদটি অ্যাপ্রোপ্রিয়েট।
আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাঙালি জাতীয়তাবাদ যে জিনিসটি রয়েছে সেটি ভিতরে এটা অবিভক্ত বাংলার জন্য একটি অপরিহার্য। অর্থাৎ দেখা যাচ্ছে আসামকে নিয়ে যদি একটা রাষ্ট্র হতো, পশ্চিমবঙ্গকে নিয়ে রাষ্ট্র হতো, ত্রিপুরাকে নিয়ে রাষ্ট্র হতো, বাংলাদেশকে নিয়ে একটা রাষ্ট্র হতো, তাহলে বাঙালি জাতীয়তাবাদটা অ্যাপ্রোপ্রিয়েট হতো। এবং এই যে বাঙালি জাতীয়তাবাদটা পপুলারাইজ করার কারণে কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে ইন্ডিয়ার একটা রিলেশনশিপটা খারাপ হয়ে গিয়েছিল শেষ মুহূর্তে। এবং এটি আমাদের যারা বুদ্ধিজীবী সমাজ ছিলেন সেই সময়টাতে তারা বলার চেষ্টা করেছিলেন, বঙ্গবন্ধুকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা না হওয়ার কারণে জিয়াউর রহমান সাহেব যখন রাষ্ট্র ক্ষমতাতে এলেন তখন এই বুদ্ধিজীবীরা সকলেই তাকে যে পরামর্শটা দিল একটা অত্যাধুনিক যুগোপযোগী এবং যার সঙ্গে বাংলাদেশের সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষা এট দ্য সেম টাইম একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের যে সত্তা, যেই নীতিমালার মাধ্যমে প্রকাশিত হওয়া সম্ভব, পরিচিত হওয়া সম্ভব, যেটিকে ধারণ করা সম্ভব, সেটি হলো বাংলাদেশের জাতীয়তাবাদ। এবং এর সঙ্গে যারা যারা জড়িত ছিলেন, ফেরদৌস আহমেদ কুরেশি সাহেবের মতো বিখ্যাত বুদ্ধিজীবী, আবুল মনসুর আহমেদের মতো মানুষ, আব্দুল হামিদ চৌধুরী সাহেবের মতো বিখ্যাত পলিটিশিয়ান, তারা জড়িত ছিলেন এই বাংলাদেশি জাতীয়তাবাদ ফরমেশনের ব্যাপারে। তো আমরা ধন্যবাদ জানাই যে জিয়াউর রহমান সাহেব এই যে অত্যাধুনিক একটা জাতীয়তাবাদ, যেটি কেবলই মাত্র বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্য প্রযোজ্য, এবং বাংলাদেশের জাতীয়তাবাদটা যখন আসে এই জাতীয়তাবাদে ভাগ বসানোর জন্য কোনো রাষ্ট্র মানে সেখানে দাবি করতে পারবে না, কথা বলতে পারবে না। এবং আমাদের দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ধর্ম বর্ণ সম্প্রদায়ের যত মানুষই হোক না কেন, যখনই সে তার এই জাতীয়তাবাদটাকে ধারণ করে, বাংলাদেশি জাতীয়তাবাদটাকে ধারণ করে, তার মধ্যে যে অবারিতভাবে দেশপ্রেম নামক যে বিষয়টি, জাতীয়তাবোধ নামক যে বিষয়টি যেভাবে প্রস্ফুটিত হয়ে ওঠে, সেটি অন্য কোনোভাবে সম্ভব না। কাজেই আমি মনে করি বাংলাদেশের জাতীয়তাবাদ এটি অত্যাধুনিক, যুগোপযোগী এবং কেবলমাত্র একটি স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্রের জন্য একটি জাতীয়তাবাদ যদি প্রযোজ্য হয়, সেটি এই বাংলাদেশি জাতীয়তাবাদ রাষ্ট্রসত্তার জন্য। আর বাঙালি জাতীয়তাবাদ হতে পারে সেটা ভাষার জন্য হতে পারে, সেটা সংস্কৃতির জন্য হতে পারে, সাহিত্যের জন্য হতে পারে, কিন্তু রাষ্ট্রের জন্য বা রাষ্ট্রসত্তার জন্য যদি কোনো জাতীয়তাবাদকে ধারণ করতে হয়, সেটা বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করতে হবে। এবং আরেকটা বিষয় এখানে হলো যে দুলু ভাই যেটা বললেন জিয়াউর রহমান সাহেব সম্পর্কে আমার বক্তব্য হলো, যেহেতু আমি দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে ছিলাম এবং আওয়ামী লীগের একেবারে ডেডিকেটেড, আমার যারা আত্মীয় স্বজন বংশ পরম্পরা যারা রয়েছেন, তো সেখান থেকেও কিন্তু আমরা জিয়াউর রহমান সাহেবকে দেখতাম। অনেকে বিরোধিতার জন্য বিরোধিতা করেন, বলার জন্য অনেকে বলেন, কিন্তু জিয়াউর রহমানের যে অবস্থান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, সেটা অনেকটা ধ্রুব তারার মতো, অনেকটা চাঁদের মতো। আকাশে যখন চাঁদ উঠে বা কোনো ধ্রুব তারার দিকে কোনো মানুষ তাকায়, তো সেই তারা নিয়ে যে যাই বলুক না কেন, ওর মনের মধ্যে মানুষ যে তাকায় তার মনের মধ্যে একটা সম্ভ্রম পয়দা হয়ে যায়, একটা ভালোবাসা পয়দা হয়ে যায়, একটা মিথ তৈরি হয়ে যায়। তাকে নিয়ে কবিতা লিখতে ইচ্ছা করে, গল্প বলতে ইচ্ছা করে, তাকে নিয়ে চিন্তা করতে ইচ্ছা করে। তো এইরকম আপনি আকাশের যে চাঁদ তারাকে নিয়ে মানুষের মনের মধ্যে যে ধরনের একটা অনুভূতি সৃষ্টি হয়, তেমনি রাজনীতির অঙ্গনে আমাদের দেশে যে কয়জন ধ্রুব তারা রয়েছে, যে কয়জন চাঁদ রয়েছেন, তার মধ্যে কিন্তু জিয়াউর রহমান সাহেব প্রধানতম বা অন্যতম। তো কাজেই তাকে এই দেশের ইতিহাস যতদিন থাকবে, এদেশের নদ নদী যতদিন থাকবে, পাহাড় সমুদ্র যতদিন থাকবে, এদেশের কোকিল যতদিন গান গাইবে, যতদিন দোয়েল পাখি এখানে নড়াচড়া করবে, ততদিন পর্যন্ত কিন্তু এই জিয়াউর রহমানের যে রিদম, রাজনীতির রিদম, পলিটিক্যাল রিদম, এটাকে অস্বীকার করার মতো কোনো শক্তি সামর্থ্য নেই। এটা প্রকৃতি প্রদত্ত, প্রকৃতি তাকে সৃষ্টি করে দিয়েছে। আপনি তাকিয়ে দেখুন, তিনি যখন হাঁটেন, তার যে ভিডিও ফুটেজগুলো দেখবেন, ও হাঁটার মধ্যে এটা রাজস্বিকতা রয়েছে। আপনি ইচ্ছা করলে দুলু ভাই বা আমি চেষ্টা করলে জিয়াউর রহমান সাহেবের মতো হাঁটতে পারবো না। তার যে ড্রেস কোড দেখেন, তার যে চিন্তাগুলো দেখেন, যে 1976 সনে 77 সনে তিনি যে চিন্তাগুলো করেছেন, আমি তো এখন আমার যদি মাথায় 133 টন বোমা মারা হয়, তবু আমার মাথা থেকে এই ধরনের চিন্তা এখন বের হবে না। হি ওয়াজ কোয়াইট 100 বছর তার চিন্তা চেতনা আধুনিকতায় পূর্ণতা ছিল। এই যখন একটা মানুষ তার স্বাভাবিক যুগ থেকে সে 100 বছর 50 বছর এগিয়ে গিয়ে কোনো চিন্তা করতে পারে, তখন এটি প্রকৃতি প্রদত্ত, অর্থাৎ তার যে লিডারশিপ
কোয়ালিটিটা, নেতৃত্বের যে গুণাবলীটা, এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো একটা মানুষকে ক্ষমতায় বসানোর জন্য তিনি ইচ্ছা পোষণ করেন, তিনি প্রকৃতিকে অবারিত করে দেন, উন্মুক্ত করে দেন, সমস্ত প্রকৃতি তাকে সহযোগিতা করে। নচেত 1971 সালে হি ওয়াজ কোয়াইট এ জেনারেল মেজর, একজন সাধারণ মেজর ছিলেন। একজন সাধারণ মেজর থেকে তিনি একটা বিশ্বের 7th লার্জেস্ট সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি রিভোল্ট করলেন, সশস্ত্র যুদ্ধ করলেন এবং তার কমান্ডিং অফিসারকে তিনি অ্যারেস্ট করে ফেললেন। আপনি দেখেন, পাক ভারত উপমহাদেশ তো দূরের কথা, পৃথিবীর কোন ইতিহাসে আপনি একবার মিশরে যুদ্ধ হয়েছে, অনেক বড় বড় যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধে একজন সাধারণ মেজর সে অন বিহাফ অফ দ্য নেশন কিংবা অন বিহাফ অফ দ্য ফাদার অফ দ্য নেশন, অন বিহাফ অফ দ্য পলিটিক্যাল লিডার্স, কিন্তু সে সহোদ্যোগী হয়ে একটা জাতির স্বাধীনতা ঘোষণা করল। তার কি ধরনের বীরত্ব ছিল, কি ধরনের বুকের পাটা ছিল, এটা বোঝার জন্য জ্ঞান দরকার, এটা বোঝার জন্য সততা দরকার। বেকুব মাকড়া বুদ্ধি দ্বারা এই হৃদয় বোঝা সম্ভব না। কাপুরুষ কখনো জিয়াউর রহমানের ওই দিনের জন্য জিয়াউর রহমানের যে সাহস দরকার, আমাদের বাংলাদেশে এখন কিন্তু একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এসে কারো বাড়ির সামনে একটু ঘেরাও করে কিংবা একটা বাঁশিতে ফু দেয়, তা দেখা যাচ্ছে যে অনেক মানুষ সেন্সলেস হয়ে পড়ে যায়। তো সেই অবস্থাতে একটা মিলিটারি ক্যান্টনমেন্টের মধ্যে যেখানে সারা বাংলাদেশ উত্তপ্ত, সেখানে একজন মানুষ বলল আমি রিভোল্ট করলাম, বিদ্রোহ করলাম, এবং সঙ্গে সঙ্গে সেটা কমান্ডিং অফিসারকে অ্যারেস্ট করে ফেললো। এটা ইতিহাসের গত 200-400 বছর আমি যতটুকু পড়াশোনা করেছি কেউ বলতে পারবেন, আমি দেখিনি বাংলাদেশ কেউ যদি বলতে পারে আমি তার ছাত্র হবো আর কি। এই ছিল তার বীরত্ব। এখন চিন্তা করুন যে তিনি ওই যে বক্তব্য দিলেন, এখন পর্যন্ত বাংলাদেশে কোনো রায় বাহাদুর, খান বাহাদুর, কোনো সাহিত্যিক, কবি কাউকে পাওয়া যায় নাই যে দাবি করতে পারে যে জিয়াউর রহমানের ওদিন যে ভাষণটা দিয়েছিলেন ওটা আমি লিখে দিয়েছিলাম বা ওটা আমার পরামর্শ দিয়েছে, এটা এখন পর্যন্ত কেউ বলতে পারে। তাহলে বুঝুন একজন মেজর, ওনার বয়স 1971 সালে কত ছিল, তার মস্তিষ্ক থেকে ইংরেজিতে এবং বাংলায় ওই যে সাউন্ড গুলো আসছে, শব্দগুলো আছে, আপনি দেখুন তো এক একটা শব্দ এক একটা পারমাণবিক বোমার মতো একটা জাতিকে কিভাবে সুবদ্ধ করেছে, একটা জাতি কিভাবে ইউনাইটেড করেছে। ইট ইজ ন্যাচারাল। সেই ন্যাচারাল জিনিসগুলো মহান মুক্তিযুদ্ধে বের হয়েছে। ফলে ন্যাচারাল নেতৃত্ব, সে যে নেতা হবে, সে যে প্রেসিডেন্ট হবে, সে যে জাতীয়তাবাদের একটা জন্ম দেবে, এই জিনিসগুলো তার ভিতরে লুকায়িত ছিল। এবং না থাকলে সে কখনো 71 এত সব বড় বড় মানুষের মধ্যে, এত সব রাজনৈতিক লোকের মাধ্যমে একজন মেজর জিয়া এসে অল অন এ সাডে বিকাম দ্য লিডার, এটা হয় না। আবার ধরুন 75-এর 15 আগস্টে যে নির্মম হত্যাকাণ্ডটা ঘটলো, সেই নির্মম হত্যাকাণ্ডটা ঘটার পরে একেবারে 7ই নভেম্বর পর্যন্ত, আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কোনো ঘটনা পরম্পরায় একেবারে তৃতীয় সারির মধ্যেও এতগুলো রিভোল্ট হয়েছে, এতগুলো ঘটনা ঘটেছে। জিয়াউর রহমান নামে যে একজন অফিসার আছেন, ডেপুটি চিফ অফ স্টাফ, এই নাম আমরা 1975 সনের 15 আগস্ট থেকে 6 নভেম্বর পর্যন্ত আমরা কেউ জানতে পারতাম না। শুধু যারা খুব কনসাস তারা জানতো যে খালেদ মোশাররফ নামক একটা গ্রুপ, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো সেই অ্যারেস্ট থেকে তিনি যে গৃহবন্দিত্ব অবস্থা থেকে মুক্ত হলেন, এটা ন্যাচারাল, এটা হয় না সাধারণত, এটা ন্যাচারাল, এটা প্রাকৃতিক ভাবে তিনি মুক্ত হলেন। আবার সেখান থেকে মুক্ত হয়ে তিনি যে ক্ষমতা প্রাপ্ত হলেন, সেটাও ন্যাচারাল, এটা প্রকৃতির দয়া। এবং উনি ক্ষমতা প্রাপ্ত হওয়ার পরে আমাদের ন্যাশনাল কতগুলো ক্রাইসিস ছিল, সেটা হলো আমাদের খাদ্যের যোগানের সমস্যা ছিল, দ্রব্যমূল্যের সমস্যা ছিল, চোরাচালানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল, ব্যবসা বাণিজ্য যেটা সিন্ডিকেট ছিল, এখন কি খারাপ অবস্থা, 133 গুণ খারাপ অবস্থা ছিল 1975 সনের নভেম্বর মাসে। তো দেখুন উনি রাষ্ট্র ক্ষমতায় বসার সাথে সাথে উইদিন 15 ডেজ, আমার সাথে দুলুভাইরা ভালো বলতে পারবে, উইদিন 15 ডেজ সমস্ত কিছু, ব্যাংক, বীমা, ব্যবসা বাণিজ্য, ফুড সাপ্লাই, দ্রব্যমূল্য, প্রত্যেকটা জিনিস 15 দিনের মধ্যে ওই দিন রাষ্ট্রের কন্ট্রোলে চলে আসে। এটা অলৌকিক ঘটনা। এই অলৌকিক ঘটনাটা আমরা যদি স্বীকার না করি এবং এগুলো যদি আমরা মূল্যায়ন না করি, তাহলে জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়বো। এখন যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা জিয়াউর রহমান সাহেবকে রাজনৈতিক কারণে অপছন্দ করতে পারে, তাদের সাথে তাদের দূরত্ব থাকতে পারে, কিন্তু যে পলিসির মাধ্যমে তিনি একেবারে বুলেট আকারে বৈদ্যুতিক তড়িতের মতো রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন, সেটা যদি যে কেউ রাষ্ট্র ক্ষমতায় বসে এই নীতিগুলো অনুসরণ করে তার উপকার হবে, তার ক্ষতি হবে না। কিন্তু ওটাকে যদি কেউ ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তাহলে রাষ্ট্রের জন্য ক্ষতিকর, তার নিজের জন্য ক্ষতিকর। কাজেই আমি মনে করি বাংলাদেশি জাতীয়তাবাদ এটা কেবল বিএনপির
কিছু না, এটা আমাদের একটা জাতীয় একটা সম্পত্তি। তেমনি জিয়াউর রহমান সাহেবও বিএনপির একক কোনো সম্পত্তি না। জিয়াউর রহমান সাহেব টোটাল বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাঙালি জাতি অ্যাজ এ হোল, যেখানে বাংলা ভাষাভাষী লোক রয়েছে সকলের জন্য তিনি একটা ধ্রুবতারা, তিনি একটি যাকে বলে চাঁদ, তিনি একটি মাইলস্টোন। তো এটা নিয়ে বিতর্ক করতে পারেন যারা বিতর্ক করবেন, এটা তাদের মন মানসিকতার ব্যাপার, আল্লাহ মুখ দিয়েছেন, কথা বলতে তো আর কোনো অসুবিধা নাই, তো তারা বলতে পারে। কিন্তু বাস্তবতা হলো যে তিনি মানুষের মন এবং মস্তিষ্কে যেভাবে ঢুকে পড়েছেন, যেভাবে মানুষের স্টাইলে, আপনি গিয়ে দেখুন বাংলাদেশে কয়জনের নাম জিয়া আছে, লক্ষ লক্ষ মানুষ তাদের ছেলে মেয়ের নাম জিয়া রেখেছে। অনেক আওয়ামী লীগের অনেক বড় বড় কর্মকর্তা আছে যাদের নাম জিয়াউর রহমান। এই যে মানুষ তার ছেলে মেয়ের নাম বা ছেলেদের নাম সে জিয়া রাখতেছে, এটা কোথেকে রাখতেছে, কেন রাখতেছে? ওর ভিতর থেকে তার প্রতি একটা ভালোবাসা চলে আসছে, তো এটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু অন্যান্য যারা জিয়াউর রহমানের কন্টেম্পোরারি, আপনি হিসাব করুন তো তাদের নামে কয়জন লোকের নাম রাখছে বাংলাদেশে? নাই, বাংলাদেশে নাই সেই অনুযায়ী। সে একটা ইতিহাস, সে একটা মাইলস্টোন, সে একটা ধ্রুবতারা, এবং এটাকে অস্বীকার করার উপায় নাই। আমাদের মাটি, মানুষ, গাছপালা, গান, শিল্প, সাহিত্য, সংস্কৃতির সঙ্গে সে জড়িত। আপনি অনেকগুলো গান, আপনি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটা কেউ গাইলি জিয়াউর রহমানের নাম চলে আসবে, এটা আপনি বলতে হবে না, বলার সঙ্গে সঙ্গে ওখানে একটাও জিয়াউর রহমানের নাম নেই। কিন্তু কেউ যদি বলে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, যে কোনো লোক বাজবে তার কানের মধ্যে, চোখের মধ্যে, একটা মস্তিষ্কে জিয়াউর রহমানের যে স্মৃতি সেটা চলে আসবে। এইভাবে তিনি আমাদের শিল্প, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতির ইতিহাস সবকিছুতে তিনি জড়িয়ে আছেন তার চিন্তাধারা, চেতনা দ্বারা, এবং তার যে সকল কর্ম অমর হয়ে আছে তার মধ্যে প্রধানতম কর্ম হলো এই বাংলাদেশি জাতীয়তাবাদ। এগুলো আমার বক্তব্য এই বিষয়ে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবার আপনার কাছে ফেরত আসবো ইনশাআল্লাহ। আমি এখন প্রশ্ন রাখতে চাচ্ছি জনাব আসাদুল হাবিব দুলু আপনার কাছে। আপনি জানেন পৃথিবীর সর্বত্র করোনা পরিস্থিতি মহামারী আকার ধারণ করেছে, বাংলাদেশেও মহামারী আকার ধারণ করতে যাচ্ছে। এই পরিস্থিতিতে সরকার যে ব্যবস্থাগুলো নিচ্ছে, আমি মনে করি সরকার চেষ্টা করতেছে যে এই পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য। আপনি কি মনে করেন সরকার আসলে এই পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ? যদি ব্যর্থ হয় কেন ব্যর্থ, আর যদি সফল হয় কিভাবে সফল? আমাদেরকে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি ব্যাখ্যা করেন জনাব আসাদুল হাবিব দুলু। না, করোনা পরিস্থিতির বলার আগে আমি একটু জিয়াউর রহমান সম্পর্কে আরেকটু কথা বলতে চাই। বলেন। তার যে দীর্ঘ রাজনৈতিক জীবন, তার যে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের যে কর্মকাণ্ডগুলো, এগুলো এত ব্যাপক যে আমি আলোচনা করে শেষ করতে পারবো না। তবে রনি ভাই যে কথাগুলো বলতেছিল তার মধ্যে আমি মনে করি যে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার পর রাষ্ট্রের বিনির্মাণের ক্ষেত্রে ওনার যে ভূমিকাগুলো ছিল, দূরদর্শিতা, এটা কিন্তু অনেক রাষ্ট্রপ্রধানের কাছে আমরা দেখতে পাই। উনি বলছে যে 100 বছর আগের চিন্তা উনি তখনই করে ফেলছেন। ওনার সময় আমরা দেখেছি যে এই যে আমাদের দেশ তখন খাদ্যের সংকট ছিল, কিন্তু অধিক খাদ্য ফলানোর একটা আন্দোলন উনি করছিলেন। আমরা তখন দেখেছি যে ইরি চাষ করলেন উনি আধুনিক যন্ত্রপাতি নিয়ে আসলেন, উনি শ্যালো নিয়ে আসলেন, ডিপ টিউবওয়েল নিয়ে আসলেন, উনি বিসিক গঠন করলেন। বিসিকের মাধ্যমে মনে করেন যে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী যারা, যাদের কর্মসংস্থান ছিল, তাদের হাঁস মুরগি, তাদের গবাদি পশু, এই নানান ধরনের কর্মকাণ্ড করে উনি বিশেষ করে যে খালকাটা যে বিপ্লব, খালকাটা নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা ঠিক হয়, কিন্তু বাংলাদেশের খাল কাটাটা যে কত জরুরি এখন আমরা বুঝতে পারি। আমি যেমন যে অঞ্চলের মানুষ, লালমনিরহাট আমাদের দুইটা নদী, দুই দিকে, একটা তিস্তা, একটা ধরনা। এখন আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন যে দুটা নদীতে পানি বেড়ে বন্যায় কবলিত হয়েছে। ওই জিয়াউর রহমান কিন্তু তিস্তা নদীতে বাঁধ দিয়েছিলেন, তিস্তা ব্যারেজ, বাংলাদেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প। কিন্তু তারপরে দেখা গেল তার উজানে ভারত গজলডোবা বাঁধ দিলেন। এখন তিস্তার পানির হিস্সা নিয়ে আমাদের লড়াই সংগ্রাম চলছে, আমরা পানিও পাচ্ছি না। যদিও তিস্তা ব্যারেজটা এই পানির অভাবের কারণে অকার্যকর হয়ে পড়ে আছে, কিন্তু ওনার দূরদর্শিতা দূর ছিল সেই সময়। চিন্তা খাল কেটে আমরা যেমন পানি সংরক্ষণ করতে পেরেছি শুকনো মৌসুমে, এই বন্যার সময় কিন্তু পানি ধারণ করে রাখতে পেরেছি। এগুলো নিয়ে হয়তো উনি নিজেই উদ্বুদ্ধ করেছেন, নিজে পায়ে হেঁটেছেন, মাইলের পর মাইল ওই খালের পাড়ে ঘুমিয়েছেন, ওই খালে নিজে কোদাল ধরে মানুষকে উদ্বুদ্ধ করেছেন।
এই ধরনের অনেক ঘটনা ওনার জীবনে উনি ঘটিয়েছেন। যে এই যে পল্লী বিদ্যুৎ, আমরা যে গ্রামে আছি এখন পল্লী বিদ্যুৎ, এই পল্লী বিদ্যুতের ধারণাটা কিন্তু জিয়াউর রহমান, সেই আমাদের আরো অনেক জাতির ক্ষেত্রে, যেমন এই যে 21শে পদক, স্বাধীনতা পদক, এগুলো জিয়াউর রহমানের আমলে জিয়াউর রহমান দিয়ে গেছে। জিয়াউর রহমানকে যারা ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে, তারা আসলে জিয়াউর রহমানের দর্শন, তার জনপ্রিয়তা, তার দেশপ্রেমটা সম্পর্কে তাদের আসলে অ্যালার্জি, এর কারণেই তারা এই ধরনের কথাবার্তা বলে। যাই হোক, আপনি যে বিষয়টি অবতারণা করছেন, করোনা এখন এটি সারা বিশ্বের একটি মহামারী সমস্যা, বৈশ্বিক সমস্যা। তো আমাদের দেশে এটি আসার আগে আপনি জানেন যে চীনের উহান দেশে ডিসেম্বর মাসে এটি প্রাদুর্ভাব, তখন থেকে কিন্তু আমাদের গণমাধ্যমগুলো, আমাদের বুদ্ধিজীবীরা বা যারা এই সম্পর্কে ভালো জানেন, তারা আলোচনা করতেছিলেন যে আমাদের দেশে একটা প্রাক প্রস্তুতি গ্রহণ করা দরকার এই করোনাটাকে কিভাবে আমাদের দেশ থেকে। কিন্তু দেখা গেল সরকার তখন একটি বিশেষ দিবস বা বিশেষ বর্ষ উদযাপনের জন্য এত বেশি ব্যস্ত ছিল, প্রশাসন বলেন, রাজনৈতিক ওনাদের নেতাকর্মীরা বলেন, সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার জন্য তারা কিন্তু এই করোনাটাকে খুব গুরুত্ব দিয়েছে বলে মনে হচ্ছে। তাদের কথাবার্তা তাই মনে হয়েছিল। তারা এমন কথাও বলেছিল যেন তাদের একজন মন্ত্রী বা পার্টির গুরুত্বপূর্ণ নেতা উনি বললেন যে করোনা সে নাকি ওনারা সহ্য। এই করোনাটাকে সরকার প্রথমের দিকে গুরুত্ব নেয়নি, তাদের কোনো প্রস্তুতি ছিল না। প্রস্তুতিতে ছিল না, সেটা 3 মাস 4 মাস পর এখন আমরা হারে হারে বুঝতে পারছি। এখন সরকারের প্রস্তুতি, সরকার যতগুলো কথা বলেছে সেগুলো বাস্তবে কোনো মিল নেই। এখন আপনি কিট পাবেন না, আপনি অক্সিজেন পাবেন না, আপনি অসুস্থ হলে ডাক্তার পাবেন না। তো বাংলাদেশের এই পরিস্থিতিতে সরকার যে তথ্যগুলো প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশ করছে, এটাও মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই সরকারের গ্রহণযোগ্যতা। কেন গ্রহণযোগ্যতা নেই? কারণ এই সরকার বিনা ভোটে নির্বাচিত হয়েছে, যার কারণে সরকারের কোনো আবেদন আহ্বানও জনগণ যে সাড়া দিচ্ছে খুব একটা, সেটাও কিন্তু মনে হচ্ছে। যার কারণে আজকে এই স্বাস্থ্য খাতটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এমন একজনকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী হিসাবে, ওই সরকারের মহাজোটের অংশ তার পদত্যাগের দাবি উত্থাপন করছে। উনি যে কোথায় থাকেন, কি করেন, কি বলেন, সেটাও কিন্তু বুঝতে পারি না। একটা কথা উনি বললেন একদিন, যে জাতীয় কমিটির উনি নাকি চেয়ারম্যান হয়েছেন, উনি জানেন না সরকারি সিদ্ধান্ত হচ্ছে, তারপরে উনি কিন্তু এই ক্ষমতার মধ্যে বই মসনদে বসে আছে। আজকে আমাদের অবস্থা কি দাঁড়িয়েছে? প্রতিদিন আমাদের মৃত্যুর হার, সংক্রমণ হার বাড়ছে। এই মুহূর্তে সরকার আবার এই টেস্টের জন্য ফি নির্ধারণ করে দিলেন 200 টাকা। আমার মনে এটার পিছনে সরকারের একটা রাজনীতির কারণ আছে। সেটি হচ্ছে সরকার চায় না যে বেশি লোককে পরীক্ষা করা হোক। বেশি লোককে পরীক্ষা করলেই সংক্রমণের সংখ্যাটা বেশি প্রকাশিত হচ্ছে। এ কারণেই সরকার চাচ্ছে না যে সাধারণ মানুষ, গরিব মানুষ বা অল্প আয়ের মানুষ তারাই পরীক্ষার মধ্যে আসে। 200 টাকা 500 টাকা দিয়ে আসছে, আমি ভাই পরীক্ষাই করি। আর আমাদের তো রোগ গোপন করে রাখার একটা আমাদের স্বভাবজাত চরিত্র আছে অনেকের, আমরা এটা প্রকাশ করতে চাই না। আমাদের যদি করোনার সিমটমও দেখা যায়, অনেক বলে যে না ভাই আমার এমনি ভাইরাল, আমার এমনি জ্বর হয়েছে। সেখানে সরকার যদি উল্টো আরো এই সমস্ত টেস্টের জন্য কত টাকা লাগবে, কত টাকা যেতে বলছে, যেখানে সরকারের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে। আজকে হলমার্কের অবস্থা দেখেন, বিসমিল্লাহ গ্রুপের অবস্থা দেখেন, সোনালী ব্যাংকের অবস্থা দেখেন, আজকে শেয়ার বাজারের অবস্থা দেখেন। সেইখানে না দিয়ে মৌলিক যে মানুষের চাহিদা, মৌলিক অধিকার যেটা স্বাস্থ্য, সেটার একটা পরীক্ষার টাকাটা নিচ্ছে। এই আপনার দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দেশে কিন্তু টেস্টের জন্য কোনো পয়সা বা ফি নেওয়া হচ্ছে না। আমাদের দেশে একটা নতুন করে সরকারি মাঝপথে এসে ইম্পোজ করলো, অথচ সরকারই বলছে যে রুগীরা হলো সরকারি রুগী, তাদেরকে আমরা বিনা পয়সার চিকিৎসা দিব, টেস্ট দিব। আজকে সরকারের এক একজন এক এক ধরনের কথা বলে, এই জন্য আমরা বিভ্রান্তির মধ্যে পড়ি। কয়েকদিন আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সাহেব বললেন, আবুল কালাম সাহেব, যে এটা 2-3 বছর পর্যন্ত বাংলাদেশে থাকার সম্ভাবনা রয়েছে। পক্ষান্তরে এইটাকে আবার কাউন্টার করলেন আমাদের সাধারণ সম্পাদক সাহেব। তারপরে এই ধরনের বিভ্রান্তিমূলক কথা বলার কারণে আজকে কিন্তু এই অবস্থা দাঁড়িয়েছে আমাদের। এবং স্বাস্থ্য খাতে যে দুর্নীতি, এইবার যে বাজেট দেয়া হবে সেখানে কিন্তু স্বাস্থ্য খাতের বাজেট কিন্তু বাড়েনি, একটা থোক বরাদ্দ দেওয়া 10,000 কোটি টাকা। কিন্তু আমরা জানি এখন এই মুহূর্তে বাজেটটা করা উচিত ছিল যে স্বাস্থ্য এবং মানুষের জীবন জীবিকার উপরে, সেটা করা হয়নি। এটার কারণ হচ্ছে যে টাকাটা বরাদ্দ থাকে গত আর্থিক বছরে যেটা দেওয়া হয়েছে, তার লুটপাটের ইতিহাস তো বাংলাদেশের মারাত্মক ক্ষত সৃষ্টি করেছে। আমাদের দুর্নীতি দমন সংস্থা 14টা কি 16টা এই ঠিকাদার প্রতিষ্ঠানকে
অনেক আগেই স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে এদেরকে তদন্ত করা হোক, এদেরকে ব্ল্যাকলিস্ট করা হোক। এই সাম্প্রতিক সময় এখন চেক করতেছে। এই লুটপাটের কারণে আজকে স্বাস্থ্য খাত সম্পূর্ণ ধ্বংস হয়েছে। সরকার যা বাস্তবে বলেছে তাদের কোনো প্রস্তুতি ছিল না। এখন এই বিভিন্ন জেলাগুলোতে যে টেস্টের ব্যবস্থা রাখা আছে সেখানে 7 দিন 10 দিন পর্যন্ত ফলাফল পাওয়া যাচ্ছে। এর ফলে আমরা হতাশাগ্রস্ত হয়েছি, আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। বাংলাদেশের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে মাঝে মাঝে আমাদের সরকারি প্রতিনিধিরা কি বলে, আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, ফ্রান্সের দিকে তাকান, ইতালির দিকে তাকান, ঠিক আছে, কিন্তু তারা পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকানোর কথা বলে না। ছোট্ট দেশ ভুটান, নেপালের কথা চিন্তা করে, এমন শ্রীলঙ্কা, মালদ্বীপ, আপনি ভিয়েতনাম, মালয়েশিয়া, এগুলো তো আমাদের এশিয়ার অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে তুলনা করে না, তুলনা করে আমেরিকার ট্রাম্প সাহেব ওই রকম ক্ষমতা দেখিয়েছিলেন যে করোনা বলে কিছু নেই, যার জন্য তাদের পরিণতিটা হয়েছে। আমাদের সরকারও তাই মনে করছে যে আমরা করোনার চেয়ে শক্তিশালী, সুতরাং করোনাকে গুরুত্ব নেয়নি সরকার। এখন এই অবস্থায় আমরা জানি না কতদিন কি ঘটবে। সরকার যদিও লকডাউন না দিয়ে সাধারণ ছুটি ঘোষণা করে, মানুষ এটাকে উৎসব হিসেবে গ্রহণ করলো। ঢাকা শহরের হাজার হাজার লোক গ্রামে চলে আসলো এবং করোনার সঙ্গে নিয়ে আসলো আমাদের, এবং আবার ঢাকামুখী করলো। এখন শুনতেছি 4টা থেকে 7টা পর্যন্ত দোকান খোলার অনুমতি দিয়েছে সরকার। এখন বলেন যে করোনা কি এই 7টা পর্যন্ত বের হয় না রাতের বেলা বের হয়? লকডাউনটা যদি সারা বাংলাদেশে 15 দিন করা হতো তাহলে আমার মনে হয় এই অবস্থাটা তৈরি হতো না। বিশেষ করে বিদেশ থেকে যারা আমাদের দেশে আসছে, প্রবাসী ভাইরা, তাদেরকে যদি আইসোলেশনে একটা ভালো জায়গা রাখা হতো, এই অবস্থার সৃষ্টি হতো। সরকার লেজে গোবরে প্রস্তাব, তো সরকার কই মাছ পুকুরে ছেড়ে দিয়ে এখন জাল দিয়ে খুঁজে বেড়াচ্ছে কোথায় আছে। সরকারের এই সিদ্ধান্তহীনতা, সরকারের এই ভুল নীতির কারণে আজকে বাংলাদেশের মতো একটা দেশে এরকম মহামারী আকার ধারণ করেছে। এবং আমরা আবার আপনার কাছে আসবো। না ভাই, আর একটু কথা বলে নেই। এই সরকারের এই দুর্নীতির কারণগুলোই এই সরকার এতদিন ভালো করে দেখেননি। তো আমরা শুনি যে মাননীয় প্রধানমন্ত্রী উনি নাকি নিশি এবং দিবানিশি জেগে থাকেন। তো দিবানিশি জেগে থাকলে তার আমলে এত অন্যায়, এত অবিচার, এত দুর্নীতি কিভাবে, উনি এটা দেখেন না? এই যে সাম্প্রতিক সময় জানি না ঢাকা মেডিকেল কলেজে কি ঘটছে, এখন আমরা ঠিক বুঝতে পারি না। 20 কোটি টাকা, যদিও আমার মনে হচ্ছে যে এটা আমাদের সম্মানিত ডাক্তারদের একটি সম্মানহানির ঘটনা প্রকাশিত করছে। আমরা চাই না যে তারা এরকম একটা যুদ্ধে তারা জীবনকে বাজি রেখে আমাদেরকে সেবা দিচ্ছে, তাদের ইমেজটাকে নষ্ট করার একটা প্রক্রিয়া। কিন্তু সত্য সেই পরিচালক সাহেব বলুন না 20 কোটি না 26 কোটি টাকা কেন খরচ হচ্ছে, কোথায় খরচ হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু সরকার কোনো সময় তদন্ত করে দেখে না। একটা করে যে ইকুইপমেন্ট গুলো কেনা হয়েছিল মেডিকেলে, সেগুলোর দাম বা আন্তর্জাতিক ভাবে কত, বাংলাদেশে কেনা হয় কত, এবং সিন্ডিকেটটা তৈরি হয়েছে। এই সিন্ডিকেটই ওই একই লোক বারবারই এই সমস্ত মালামাল সাপ্লাই দিয়েছে। আগের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তার রিলেশন ভালো ছিল, পরবর্তী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে রিলেশন ভালো, যুগ যুগ ধরে 12-13 বছর ধরে ওই লোকগুলোই এই স্বাস্থ্য খাতের সঙ্গে দুর্নীতির সঙ্গে। সত্যিকারের স্বাস্থ্য তো আমাদের অর্থমন্ত্রীর কথা একটু বলে নেই, উনি তো বাজেট দিয়ে পরের দিনের লন্ডন চলে গেছেন সেবা নেওয়া। তাহলে বাংলাদেশের স্বাস্থ্য সেবার উপরে তাদের নিজেদেরই আস্থা, জনগণের আস্থা থাকে। জনগণের আস্থাটা আরো নষ্ট হয়েছে সরকারের নানান ধরনের বিভ্রান্তিমূলক এই কর্মসূচিগুলো দেওয়া, সিদ্ধান্তগুলো দেওয়া, এবং তাদের এই বক্তব্যগুলো মানুষকে বেশি বিভ্রান্ত। তবে এখন আমার মনে হয় যে সরকার এটি আর পারবে কিনা আমি জানি না। আপনি যেহেতু বলছেন যে কি করা উচিত, কি করা উচিত মানে এটি একদম 15 দিনের জন্য সারা বাংলাদেশটাকে লকডাউন করা উচিত। সরকারের সেখানে এত উন্নতি, এত তাদের অর্থনৈতিক সক্ষমতা, এই যে যারা দিন মজুর ছিল বা যারা প্রান্তিক জনগোষ্ঠী ছিল তাদের লিস্ট তৈরি করে তারা তাদের জন্য 15 দিন কেন 3 মাসের খাবারটা বাড়িতে পৌঁছায় দিলে এই সমস্যাটা তৈরি। সরকার যখন খেতে দিতে পারেনি তখন দরজা খুলে দিচ্ছে, সব বের হয়ে, এখন সবাই বের হয়ে পড়ছে। এখন তো আর সরকারের এটা ঘরে ঢুকানোরও আমার মনে কোনো ব্যবস্থা নেই। এখন বলতেছে এলাকা ভিত্তিক লকডাউন করতে। ওই যে পূর্ব রাজা বাজার নাকি ঢাকা শহরে একটা জায়গায় লকডাউন করছে, এটা একটা হাস্যকর লকডাউন। কেননা 15 দিন পর আর মুক্ত করে দিচ্ছে, তো ওই লোকগুলো তো আবার বের হচ্ছে, আবার সংক্রামিত হচ্ছে। এই যে সরকারের বুদ্ধিহীনতা, সিদ্ধান্তহীনতায় আমাদের দেশের এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে যেমন ধ্বংস করে তুলে দিয়েছে, আমাদের সকলের বিশ্বাস। আচ্ছা, ধন্যবাদ। আমরা গোলাম মাওলা রনি আপনার কাছে আসতে চাচ্ছি।
আহ, বাংলাদেশে এখনো মুজিব বর্ষ চলছে। আপনি কি মনে করেন যে এই করোনা সংক্রমণে মুজিব বর্ষের কোনো আহ, সফলতা বা বিফলতা বা কোনো ধরনের অ্যাক্টিভিটি বা কোনো ধরনের প্রভাব আছে? এবং আসলে এই করোনায় বিরোধী দলের তো অবশ্যই দায়িত্ব থাকা উচিত। সরকারি দল, বিরোধী দল সবাই মিলে আসলে এই করোনা সামাল দেওয়ার জন্য, মোকাবেলা করার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? এখন আসলে যেটা দুলু ভাই বললেন, টোটাল একবার সামনে এগিয়ে আবার পিছনে গিয়ে, একবার ঘরের মধ্যে ঢুকিয়ে একবার বাইরে বের করে, তো এরপরে দোকানপাট নির্দিষ্ট সময় পর্যন্ত খুলে আবার রাত্রে মানুষকে ঘরের মধ্যে ঢুকিয়ে, মানে টোটাল করোনার বিষয়টা আতঙ্ক, ভয়, ঠাট্টা মস্করার বিষয় হয়ে গেছে। যেমন লোকজন বলার চেষ্টা করছে যে সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত কি করোনা থাকে না, ওরা কি রাত্রে বের হয়, যে মানুষের রাতে থাকে। তো এই কথাগুলো, অর্থাৎ করোনার মধ্যে একটা বিধ্বংসী জীবাণু, ভাইরাস, যেটা মানুষের কে মৃত্যু ডেকে আনে, আমরা সেই বিষয়টা নিয়েও আমরা বুঝেন যে আমাদের অ্যাডাপশন পাওয়ার এবং আমাদের ইমিউন পাওয়ার কোন পর্যায়ে চলে গেছে। 2 নম্বর হলো যে সরকার এখন চেষ্টা করলেও কোনো লাভ হবে না। এর কারণ হলে আলটিমেটলি এটা পাবলিক পর্যায়ে এটা সংক্রমণ হয়ে গিয়েছে। যাদের করার কথা, মানে যাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, কিছু কিছু মানুষ এটাকে প্রতিরোধ ক্ষমতা জন্ম নিয়েছে, আবার কিছু কিছু মানুষ এই করোনার জীবাণু নিয়ে সে ঘুরতেছে। ফলে এটা বেসিক্যালি সবচেয়ে ক্ষতিকর হবে হলো আমাদের যে মধ্যবিত্ত শ্রেণী রয়েছে, বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, ঘুষখোর দুর্নীতিবাজরা, যারা এই সারাদিন ঘুষ দুর্নীতি করতে করতে ব্যায়াম করার সময় হয় নাই, ফুসফুসের সময় হয় না, বিশাল ভুঁড়ি আছে, পেট আছে, এবং দেখুন এরাই কিন্তু এখন অফিসে যাচ্ছে না, সচিবাল হয়ে ফাঁকা। এবং এই লোকগুলোর যারা এই মানে আছে, এবং ব্যবসায়ীদের মধ্যে যারা দুর্নীতিবাজ, মানুষদের মধ্যে যারা দুর্নীতিবাজ, তারা অর্থবিত্ত ক্ষমতাকে মনে করেছিল গড, এবং সেইভাবে মনে করেছিল যে এইটা যেহেতু তাদের হাতে রয়েছে, ফলে তাদের আর কোনোদিন মৃত্যু হবে না, তাদের আর কোনো সমস্যা হবে না। ফলে এই অনিয়ন্ত্রিত জীবনযাপন যারা করেছে বিভিন্ন সময়টাতে, তো এই যে করোনার যে জীবাণুটা বেসিক্যালি তাদের জন্য একটা মরণ ফাঁদ। যে কারণ হলো ওদের বডিতে, মনে এবং মস্তিষ্কে যে নেগেটিভিটি সবসময় থাকে, একটা সোর্সের ভাব থাকে, একটা দ্বিধাগ্রস্ততা থাকে, একটা শয়তানি মতলব থাকে, তারপরে শেষে একটা আতঙ্ক সবসময় কাজ করে। আল্লাহ খুদার বলে একটা জিনিস আছে, সেটারও ভয় থাকে যে আল্লাহ আমি তো এই অকাম করেছি, রাতে ভোট চুরি করেছি, ও যেখানে স্বাস্থ্য খাতে অন্যায় করেছি, ওখানে সিল পিটিয়েছি, তো করোনা কি আমাকে খুঁজতেছে কিনা, সে জানালা দিয়ে মাঝে মধ্যে তাকাই দেখে যে আসে কিনা। তো এই যে ওর চিন্তা যে কোন ফাঁকে ওর শরীরের মধ্যে, ঘরে হয়তো একটা বুয়া ঢুকেছে, একটা দারোয়ান ঢুকেছে, ওর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, ওর তো করোনা হচ্ছে না, ও টেরও পাচ্ছে না, কিন্তু ও ঘরে যখন ঢুকে মোটামুটি সাহেবের জন্য আপেল নিয়ে আসছে, কমলা নিয়ে আসছে, সাহেবের জন্য বার্গার নিয়ে আসছে, ওটাকে মহা আনন্দে সাহেব আক্রান্ত হয়ে যাচ্ছে। আপনি দেখুন বাংলাদেশে যে সমস্ত মানুষ এই হাসপাতালে ভর্তি হচ্ছে, এই সবগুলোরই আপনি এরকম এই শ্রেণীর লোক দেখতে পাবেন, নীরব নিভৃত ভালো মানুষ, তারপর শেষে যাদের শরীর স্বাস্থ্য ভালো, যাদের বিরুদ্ধে বদনাম নাই, এরকম লোকের সংখ্যা খুব অল্প। হ্যাঁ, তো এইটাকে একটা মিশ্র প্রতিক্রিয়া। এইটা আমাদের সমাজে যে প্রবলেমটা সৃষ্টি করবে সেটা হলো রাষ্ট্র ক্ষমতা, ব্যবসা বাণিজ্য, অ্যাডমিনিস্ট্রেশন, সব কিন্তু এই শ্রেণীটির হাতে, তারাই নিয়ন্ত্রণ করছে। তো এই শ্রেণীটি যেভাবে করোনার ভয়ে কাঁপছে, কিছু কিছু যাদের সামর্থ্য আছে চার্টার প্লেন করে চলে যাচ্ছে বিদেশে, কেউ আবার এদের জন্য ফ্লাইট ব্যবস্থা চালু করছে, এবং যেখানে ভাড়া 40,000 টাকা, এখন 4 লক্ষ টাকা দিয়েও অনেক বিমানের টিকিট পাওয়া যাচ্ছে না। তো এইভাবে মানুষজন বিদেশে চলে যাচ্ছে, অনেকে বিদেশে চলে যায়। আমরা তো সব খবর এখন রাখতেও পারি না, বলতেও পারি না, জানতেও পারি না। পেপার পত্রিকাগুলো তো ওই একই অবস্থা, কারা যাচ্ছে কারা করছে আমরা এখন পর্যন্ত করতে পারছি না। কিন্তু ব্যাপারটা হলো যে এই করোনা সংকট শুরু হওয়ার আগ পর্যন্ত, ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে সমস্ত লোকজন পুরো জাতির কাছে বিরক্তিকর ছিল, এবং যাদেরকে স্থান কাল পাত্র ভেদে মানুষ সবসময় একটা অভিসম্পাদ দিত, যেগুলো কিছু একটা হয় না কেন, তো মানে এই লোকগুলোকে দেখা যাচ্ছে না এখন কোনোভাবে, তাদের কথাও শোনা যাচ্ছে না, দেখাও যাচ্ছে না। এরা যে কোথায় আছে, কি অবস্থা আছে, দ্যাট ইজ এ বিগ ফ্যান্টাসি
ফর আওয়ার নেশন। তো এই যে যাদের হাতে ক্ষমতা, যাদের হাতে ব্যবসা বাণিজ্য, আমি বিনয়ের সহিত একটু যোগ করতে চাই আপনার সাথে। শাহরুখ হিমেল নামে এক ভদ্রলোক কমেন্ট করেছেন যে এইভাবে অনলাইনে সুন্দর সুন্দর কথা বলা যায় যে এখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ভারত, ফ্রান্স হিমশিম খাচ্ছে, সেখানে শেখ হাসিনা তো অনেক ভালো কাজই করতেছে। বিষয়টা আপনি একটু মূল্যায়ন করবেন আপনার বক্তব্যে। ধন্যবাদ। ওনার বক্তব্যটা যাই হোক, এখন তো সেই এই জায়গাটাতে কি হলো যে একটা মিথ সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এবং সেই মিথের কারণে কি হচ্ছে, আগামী দিনগুলোতে আমাদের যে অর্থনীতি কেমন যাবে, রাজনীতি কেমন যাবে, সমাজনীতি কেমন যাবে, এটা আমরা বলতে পারতেছি না। এটা টোটালটা আম দুধের মতো হয়ে গিয়েছে। আচ্ছা, আর হিমেল যে প্রশ্ন করেছেন এই ব্যাপারে আমার বক্তব্যটা হলো যে আমাদেরকে এই মুহূর্তে আসলে রক্ষা করছে প্রকৃতি, আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করছে। এবং এই আল্লাহর এই রক্ষা করাটাকে যদি আমরা অন্য কোনো মানুষের সঙ্গে তুলনা করি, এটা সরাসরি আমার কাছে মনে হচ্ছে এটা শিরকের পর্যায়ে চলে যাবে। None of the doctors, none of the hospitals, none of the community, none of the political parties যেটা বলতে পারে যে আমরা এই করোনার জন্য এই জিনিসগুলো করছি। এখানে বরং প্রত্যেকটা লোক আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্যে দেখা যাচ্ছে যেভাবে পশ্চিমা দুনিয়া চলছিল, বা পশ্চিমা দুনিয়া যেভাবে টোটাল বিষয়টা মোকাবেলা করার জন্য প্রত্যেকটা লোক কমিউনিটি পর্যায়ে দায়িত্ব পালন করেছে, আমরা কিন্তু সেভাবে করি। ফলে আমাদের যে খেটে খাওয়া সাধারণ মানুষ প্রকৃতিগতভাবে তাদের শরীরের মধ্যে যে ইমিউন পাওয়ার, বডি পাওয়ার, এই কারণে প্রকৃতি এবং পরিবেশ আবহাওয়ার কারণে আমরা পশ্চিমাদের মতো ভাবে আক্রান্ত হচ্ছি না। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যেটা ডোনাল্ড ট্রাম্পকে আমরা পিছনে ফেলে দিয়েছি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমাদের যেমন জয়নাল হাজারী সাহেব আগে বললেন যে এটা তো ইটস ভেরি ইজি চিকিৎসা, হার্টের ফুসফুস স্যানিটাইজার ভালো করে ধুয়ে ধুয়ে, হ্যাঁ, তারপরে সেটা আবার লাগাই দিন। অনেক চমৎকার তামাশা। হ্যাঁ, না না না, উনি এই কথাটা বলছেন, এবং আশ্চর্য ব্যাপার হলো উনি বলার প্রায় মাসখানেক পরে সেম কথা ডোনাল্ড ট্রাম্প বলছেন। তো আপনি বুঝেন যে বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে, হ্যাঁ, তাদের থেকে বুদ্ধি নিয়ে আমেরিকা চালাতে হচ্ছে। আবার দেখেন, আমরা যে কোনো কারণে আমরা বলছি না, আমরা বলতে সাহসও পাচ্ছি না, বলছি না, বা সরকারও বলছে না, কিন্তু মানুষজন যে সময় মতো টেস্ট করতে পারছে না। তো এই যে এটার জন্য যে ত্রুটি রয়েছে, আমাদের সীমাবদ্ধতা রয়েছে, বা আমাদের কর্তা ব্যক্তিরা চাচ্ছে না যে টেস্ট হোক, কেন যত বেশি টেস্ট হবে তত বেশি রোগী ধরা পড়বে, তত বেশি আতঙ্ক হবে। এটা হলো সেই মানে একটা বিখ্যাত, আমরা যে হীরক রাজার দেশের যারা সিনেমা দেখেছিলাম, লেখাপড়া বন্ধ করার জন্য যত বেশি লোক জানবে তত কম মানবে, হ্যাঁ, তার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়। দেখেন, আমরা গোপনে গোপনে যে কাজটা করলাম, সেই কাজটা ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে একেবারে রীতিমতো সংবাদ সম্মেলন করে উনি বললেন যে এই যে করোনার যে কিটের যে পরীক্ষা, এই পরীক্ষা যত কম হবে ততই সংক্রমণের রোগী কম ধরা পড়বে, এটা আমাদের জন্য আতঙ্ক কম ছড়াবে। তা বেসিক্যালি এই যে দেখুন একটা আমেরিকার সাথে আমাদের যেটা মিথ হচ্ছে, তারপরেও ওদের সিভিল সোসাইটিতে হচ্ছে যে হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার, সেখানে যা কিছু হচ্ছে সেটা মিডিয়াগুলো প্রকাশ করছে, রাষ্ট্র শক্তি সেটাকে গোপন করছে না। পলিটিশিয়ানদের মধ্যে কেউ কেউ ছলচাতুরি করার চেষ্টা করছে, কিন্তু রাষ্ট্রের যে সিস্টেমটা সেখানে পশ্চিমা দুনিয়াতে কাজ করছে। ফলে সেখানে যা হচ্ছে আমরা সব জানতে পারছি। এই গেল এক। দুই নম্বর হলো যে ওখানকার যে আবহাওয়া, পরিবেশ, প্রতিবেশ এবং মানুষের শরীর আমাদের বাংলাদেশের মানুষের শরীরের মতো। ফলে ওখানে করোনাটা একেবারে মজা করে কোলবালিশের মতো প্রত্যেকটা হিউম্যান বডিকে পাচ্ছে, কিন্তু আমাদের দেশে করোনা এসে দেখতেছে স্টিল বডি, এটা কোলবালিশ না। ফলে একজন রাস্তায় যে লোকটা ঠেলা গাড়ি ঠেলছে, রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, ওর শরীরে করোনা ঢুকে গিয়ে করোনা মরে যাচ্ছে। দিস ইজ রিয়েল ফ্যাক্ট। যে লোকটা রাস্তা ধরে ঘুমিয়ে, এখন আমারে দুলো হেরে যদি পায় করোনা, সেটা কি করবে সেটা ডিফারেন্ট থিং, কিন্তু রাস্তায় এই লোকটা সবজি বিক্রি করতেছে, মাংস বিক্রি করতেছে, ওর কাছে করোনা গিয়ে এভরিডে করোনা ইজ ডাইং, সে মরে যাচ্ছে। দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট। এই যে প্রকৃতি প্রদত্ত যে অপরচুনিটিস গুলো আমাদের দেশে রয়েছে, আবহাওয়া, প্রকৃতি, পরিবেশ, হিউম্যান বডি, খাদ্যাভ্যাস, এর কারণে পশ্চিমাদের মতো সংক্রমণ হচ্ছে না। এটা হলো প্রকৃতি প্রদত্ত, কিন্তু এর বিনিময়ে আমার অমুক নেতা, আমার অমুক নেত্রী, তার কল্যাণে যেটা হচ্ছে না, আই ডু নট থিংক সো, আমার এটা মনে হচ্ছে না। কিন্তু বরং আমাদের এখন যে দুর্ভোগ দুর্দশাগুলো হচ্ছে, এটা অনেক কম হতো
যদি পশ্চিমারা যেভাবে এই সমস্যাটা সমাধান করার জন্য আন্তরিকতা নিয়ে, সতর্কতা নিয়ে যে চেষ্টা করেছেন, সেই চেষ্টা যদি আমরা করতে পারতাম, সেই লকডাউন আমরা করতে পারতাম, এয়ারপোর্টটা যথাসময়ে বন্ধ করতে পারতাম ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে, এরপরে যে অনুষ্ঠানটা আমাদের যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস উপলক্ষে যে জন্মশতবার্ষিকী অনুষ্ঠানটা করা হলো, এমার্জেন্সি করে এখন যেভাবে করেছে, প্রধানমন্ত্রী বলেছেন যে এটা আমরা পরবর্তীতে করবো বা সারা বছর চলবে, বা এটা যদি হয় ভার্চুয়ালি হবে। তো এই কথাটা যদি আমরা ফেব্রুয়ারি মাসে সিদ্ধান্তটা নিতে পারতাম, কিন্তু এটা অনেকে নিতে চায় না। প্রধানমন্ত্রী সম্পর্কে আমি কিছু বলতে চাই না, কিন্তু দেখা যাচ্ছে যে এই মুজিব বর্ষের অনুষ্ঠান নিয়ে তো অনেকের আধিক্ষেতা ছিল, অনেকের স্বার্থ জড়িত ছিল, অনেকে এইটাকে কেন্দ্র করে হিরো হওয়ার চেষ্টা করেছিল। একজন সচিবকে এক্সটেনশন দিয়ে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, এই কমিটির প্রধান করে অনুষ্ঠান চালানো হবে। এই টোটাল জিনিসগুলো নিয়ে অনেকের পরিকল্পনা থাকার কারণে কি হচ্ছে, তারা এই যে করোনা সংকট এবং মুজিব বর্ষ এই দুটোকে একত্র করে ফেলেছে। অথচ এটা তো 2021 সনে হতে পারতো, 2022 সনে হতে পারতো, এটা ডাজ নট ম্যাটার, আরো সুন্দর করে জাতি করতে পারতো। কিন্তু সেটা না করে যে কাজটা করার ফলে কি হচ্ছে, যেই সমস্যাটা আমরা এখন দুর্ভোগ দুর্দশার মধ্যে রয়েছি, এটা আরো অনেক অনেক কমানো যেত, অনেক অনেক কমানো যেত, যেটা হয়নি। এইগুলো আমার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে আবার ফেরত আসছি। এর মধ্যে আমি জনাব আসাদুল হাবিব দুলু আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। বাজেটকে বিএনপির এমপিরা প্রত্যাখ্যান করেছে, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন যদি সংক্ষেপে বলেন? বাজেটকে বিএনপির এমপিরা প্রত্যাখ্যান করেছে। জি, যে বাজেট সম্পর্কে আমাদের পার্টির মহাসচিব গতকালকেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তো বিএনপির এমপিরা তো প্রত্যাখ্যান, তাদের তো আলোচনা তেমন সুযোগই দেওয়া হয়নি সংসদের ভিতরে। একটু সময় নিয়ে এগুলো আলোচনা করলে বাজেটের দুর্বলতাগুলো কিন্তু প্রকাশিত। কিন্তু যেহেতু সরকার ওই 2019-20 সালের বাজেটের মূলাটা শুধু পরিবর্তন করে ঘোষণা করেছে, এটা কোনো হোমওয়ার্ক করেনি। এই দুর্বলতাগুলোর মধ্যে দেখেন যে এই বাজেটে যে রাজস্ব আয়ের কথা বলা হয়েছে, আর যে বাজেট বিলাসী বাজেট, কেননা 5,68,000 কোটি টাকার বাজেট যে ঘোষণা করবে, এর রাজস্ব আয় কি? তো সরকার রাজস্ব আয় যেটা বলছে, গত বছরের রাজস্ব আয় 50 ভাগ কিন্তু আমাদের আদায় হওয়া সম্ভব হয়নি। আর এবছরের পরিস্থিতি ভয়ানক, মন্দা অবস্থা সারা দেশে, ব্যবসা নাই, বাণিজ্য নাই। এটা যে কিভাবে সম্ভব হবে, সেজন্য সাংবাদিকরা যখন অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করলো যে টাকা পাবেন কোথায়, সেটা আমি জানি না। উনি অর্থমন্ত্রী, উনি কিন্তু ওটা জানেন না। ওই জন্য উনি যে বাজেট দিলেন, এটা ওনার যে কতটুকু সে বাজেটের ক্ষেত্রে উনি মনোযোগ দিয়েছেন, এটা আমার যথেষ্ট সন্দেহ দেখা যায়। আজকে দেখেন যে এই রাজস্ব খাতের আয় যখন হবে না, তখন ওনারা বলছে ব্যাংক থেকে 85,000 কোটি টাকা নাকি ঋণ নেবে। তা আমার মনে হয় না 85,000 কোটি টাকা এটা সীমাবদ্ধ থাকবে, এটা ডাবল ট্রিপল হয়ে যেতে পারে। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের ব্যাংকগুলো সব এই সরকারের ঋণ নিয়ে এবং বিভিন্ন দুর্নীতির কারণে এগুলো এখন অন্তঃসার শূন্য হয়ে পড়ছে। সেখান থেকে নেওয়ার কারণে আপনার এই বেসরকারি খাতগুলো ঋণ প্রবাহটা কমে যাবে। এটা রনি ভাই ভালো বলতে পারবেন, যেহেতু ব্যবসায়ী মানুষ বলতে পারবে। না ভাই, একটু ব্যবসায়ীরা যখন এই ঋণটা নিতে পারবেন না, তখন কর্মসংস্থান কিন্তু হবে না। কর্মসংস্থান না হলে আপনার ভোগ বাড়বে না, আয় বাড়বে না। ভোগ আর না আয় না বাড়লে কিন্তু অর্থনৈতিক মন্দার সৃষ্টি হবে। সরকার এইটি একটা লেজে গোবরে বাজেট দিয়েছে, এটা উচ্চাভিলাষী বাজেট। এটি কোনো, আমি মনে করি না যে বিশেষ করে এই অবস্থায় একটা বাজেট দেওয়া উচিত ছিল, আপৎকালীন বাজেট, যে বাজেটটা স্বাস্থ্য এবং জীবন জীবিকার উপরে দেওয়া উচিত ছিল। কিভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষের আয় রুজি বাড়বে এবং স্বাস্থ্য খাতটাকে কিভাবে ডেভেলপ করা হবে, সেখানে মাত্র জাতীয় বাজেটের 5% দেওয়া হয়েছে। অথচ জনপ্রশাসন এবং একের প্রশাসনকে পরিচালনার 27 ভাগ দেওয়া হচ্ছে, যারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে। সুতরাং এই বাজেট তো বিএনপি এমপিরা প্রত্যাখ্যান করবে। শুধু এমপিরা কেন, আমরাও প্রত্যাখ্যান করি, কারণ এই বাজেট জনকল্যাণমুখী কোনো বাজেট তারা তৈরি করতে পারে। ধন্যবাদ আপনাকে। বাজেটের উপরে এবং যেহেতু সংসদের বিষয় আসছে, আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে। সংসদে মাননীয় স্পিকার বলেছেন সংসদে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নাম বলা যাবে না। একজন সাবেক এমপি হিসাবে জনাব গোলাম মাওলা রনি, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, এবং একত্রে যদি বাজেট নিয়েও কিছু বলেন। আমার কাছে আমার সংসদের যে সংসদ পরিচালিত হয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী,
তো আমি কার্যপ্রণালী বিধির কোনো জায়গাতে আমি এরকম দেখিনি যে এরকম কাউকে কোনো পলিটিক্যাল পার্সোনালিটি নিয়ে কাউকে নিয়ে কথা বলা যাবে না। 2 নম্বর হলো যে আমাদের স্পিকারের যে পদ এবং পদবিটি এটি আসলে দলীয়, একেবারে দীর্ঘদিন যাবতীয় দলীয় পর্যায়ের একেবারে কথা বলতে বলতে বিশ্বস্ততা অর্জন করতে করতে আনুগত্য প্রদর্শন করতে করতে যখন একটা নিরাপত্তার বলয় পৌঁছে যায় তখন সেই ধরনের লোকই সাধারণত মানুষ স্পিকার বানাতে। স্পিকার যিনি কথাটা বলেছেন তিনি তার দলের কর্তা ব্যক্তি খুশির জন্য হয়তো কথাটা বলেছেন, কিন্তু এর সঙ্গে সংসদীয় যে রুল আছে, নীতি নৈতিকতা আছে, প্রসিডিংস আছে, বা দেশের যে আইন কানুন আছে, কনভেনশন আছে, এমনকি যে আন্তর্জাতিক আইন কানুন আছে, এর সাথে আমার ছোট বুদ্ধিতে, ক্ষুদ্র বুদ্ধিতে আমি এটা দেখিনি কখন, বা আমার জানা নেই আর কি। তো উনি কেন কিভাবে বলেছেন এটা তার ব্যক্তিগত বিষয়। এই হলো বেগম জিয়া সম্পর্কে বা তারেক রহমান সম্পর্কে সংসদে যে আলোচনা হচ্ছে সেটা। আর দ্বিতীয়ত ব্যাপার হলো যে বাজেটের ব্যাপারে, বাজেটের ব্যাপারে দুলুভাই যেটা বলেছে আমি একমত যে এই বাজেটটা আসলে এইভাবে দেওয়াটাই ঠিক হয় না। এতে সরকারের যতটা না ক্ষতি হবে তার থেকে অনেক বেশি ক্ষতি হবে আমাদের টোটাল জাতি গোষ্ঠী, আমরা যারা সাধারণ মানুষ। এর কারণ হলো এই ধরনের যখন প্যান্ডামিক আসে, মহামারী আসে, এবং সেই মহামারী অনুযায়ী কিন্তু সবসময় বেশি সংক্ষিপ্ত বাজেট দেয়, ওটা শর্ট দেয়। আমি একটা উদাহরণ বলি, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে প্রবলেম হয়েছিল সারা ওয়ার্ল্ডে, এবং সেই ওয়ার্ল্ডে আপনি দেখেন বিজয়ী পক্ষ ব্রিটেন, গ্রেট ব্রিটেন, এখন উইনস্টন চার্চিল ক্ষমতায় ছিলেন। উইনস্টন চার্চিল ক্ষমতায় থাকার পরে এমন অবস্থা হলো যে বাজেট দেওয়ার মতো অবস্থা না, এবং একটা যে জেনারেল ইলেকশন, মানে 45 সালের পরে যেটা জেনারেল ইলেকশন করবে সেই টাকাও সরকারি ফান্ডে ছিল। তখন কি করলো, পার্লামেন্ট বললো যে ঠিক আছে, উইনস্টন চার্চিল তত্ত্বাবধায়ক সরকার হিসেবে আরো 3 মাস সে চালাক, এবং ওই 3-4 মাসের জন্য আলাদা একটা বাজেট করে কিন্তু ব্রিটেনের মতো দেশ চলেছে। সেই ক্ষেত্রে আমাদের এই যে মহামারী, এই মহামারীর এই সময়টাতে 6 মাসের জন্য যদি একটা বাজেট হতো, যে বাজেট কেবলই মাত্র স্বাস্থ্য খাত, খাদ্য নিরাপত্তা, এবং সেফটি এন্ড সিকিউরিটি, এবং লজিস্টিক, পরিবহন ব্যবস্থা, এই 4টা খাতকে প্রাধান্য দিয়ে, আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনকে প্রাধান্য দিয়ে যদি আমাদের একটা অন্তর্বর্তীকালীন বাজেট হতো, দ্যাট ওয়াজ দ্য মূলত ব্রেইন ওয়ার্ক। আর এখন যেটা করেছে সেটা হলো, গত বছর যে বাজেট হয়েছে, গত বছরের খরচ হয়েছে এত, 8% ইনফ্লেশন, মূল্যস্ফীতি হয়েছে 8%-এর সাথে আরো কিছু করা লাগবে, 16% যোগ করে, 20% যোগ করে বিরাট একটা বাজেট দিয়ে সারা দেশকে দেখালো যে আমাদের টাকা পয়সার অভাব নাই, বিশ্বকে দেখালো যে আমরা এটা করেছি, এটা করেছি। বা এই যে আমাদের এখন বাংলাদেশ ব্যাংকে হঠাৎ করে এই যে বেড়ে গেছে, মানে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে গেছে $36 বিলিয়ন। এটা যে অর্থনীতির জন্য কত বড় একটা অশনির সংকেত, এটা কিন্তু এখন লোকজন বুঝতে পারতেছে না। অনেকে বগল বাজাচ্ছে যে ও মাই গড, আমরা বিরাট কিছু হয়ে গেছি, যে আমাদের এখানে এখন দেখা গেল যে মার্কেটে আপনার টাকা আছে, সোনা আছে, গহনা আছে, কিন্তু আপনি সেগুলো বিক্রি করে, বিনিময় করে, সেটা দিয়ে যে আপনি খাদ্য কিনবেন, আপনার কোনো খাদ্য নাই, বস্ত্র কিনবেন, বস্ত্র নাই। তো এই অবস্থায় সোনা গহনা, টাকা পয়সা যেভাবে প্রবলেম হয়ে যায়, তেমনি আমাদের বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভটা, সেই রিজার্ভটা বেসিক্যালি তো আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য, বিদেশিরা টাকা পাঠাচ্ছে বাংলাদেশ ব্যাংকের ডলারে, সেটা কনভার্ট করে লোকাল কারেন্সি ব্যাংকগুলো তাদেরকে দিয়ে দিচ্ছে। ইটস পাবলিক মানি। এটা শেখ হাসিনা, খালেদা জিয়া যেই ক্ষমতায় থাকলো কেন, কারো সাধ্য নাই ওই টাকার হাত দেওয়া। ওই টাকাটা সে কি করে, আমাদের যারা ব্যবসায়ী, যারা বিদেশ থেকে মাল আনি, ব্যবসা বাণিজ্য করি, এক্সপোর্ট ইম্পোর্ট করি, ওর সঙ্গে ভাগ বাটোয়ারা হয়। কিন্তু এই $37 বিলিয়ন নিয়ে দেখা যাচ্ছে যে অনেক লোক সরকারের মধ্যে তারা বগল বাজাচ্ছে যে বিরাট কিছু তারা করে ফেলছে এই সময়টার মধ্যে। তা আমরা এইরকম একটা পাগলা ঘোড়ার পিঠে চড়ে সময় এখন অতিবাহিত করছি। এই ঘোড়া আমাদেরকে যে কোথায় নিয়ে যাবে, কোন গন্তব্যে নিয়ে আমাদের পৌঁছাবে, এবং সেই গন্তব্যে আমাদের আসলে কি পরিণতি অপেক্ষা করছে, উই ডু নট নো। আমরা শুধু ছুটেই চলেছি গতিহীনভাবে। ধন্যবাদ আপনাকে। আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে, এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের উপদেষ্টা প্যানেল থেকে আমাদের সদস্য জনাব মোস্তফা কামাল। উনিও অনেক প্রবীণ রাজনীতিবিদ, যাদের আসলে সহযোগিতায় আমরা এরকম একটা অনুষ্ঠান শেষ পর্যন্ত দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপন করতে পারি, তাদের মধ্যে একজন। জনাব মোস্তফা কামাল, আপনি যদি জাস্ট 1 মিনিটে যদি আমাদের অতিথি সহ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, কারণ আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। জনাব মোস্তফা কামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। কেবিটিভি লন্ডন আয়োজিত আজকের এই টক শো সম্মানিত, আমার খুব শ্রদ্ধেয় সম্মানিত 2জন অতিথি, জনাব
আসাদুল হাবিব দুলু, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সাবেক এমপি। আমাদের আমার খুব পছন্দের একজন মানুষ, খুব দক্ষ সংগঠক। আরেকজন আমাদের সবার প্রিয় জনাব গোলাম মাওলা রনি ভাই। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনাদের বলার পরে আমরা এখানে কথা বলাটা উচিত। আপনারা খুব গঠনমূলক, খুব সুন্দর আলোচনা করেছেন। আমি আপনারা এই আজকের এই শোতে জয়েন করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের কেবি টিভি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ জানাই। দর্শকদেরকেও আমাদের শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোস্তফা কামাল আপনাকে। জনাব আসাদুল হাবিব দুলু, আপনার শেষ বক্তব্য, আপনি যদি কোনো কিছু বলতে চান, এটা আপনার। না, ওই যে আপনি শেষ প্রশ্নটা রনি ভাইকে করলেন যে জাতীয় সংসদে খালেদা জিয়া এবং তারেক রহমান সম্পর্কে কথা বলা যাবে না, মানে সংসদ তো একটা সার্বভৌম, এখানে এমন কোনো বিষয় না যেটা আলোচনা করা যাবে না। তো এই স্পিকার সাহেব শুধু সেই ব্যাপারটা না, এর আগেও এই ধরনের অনেক কথা উনি বলেছেন। এই কথাটাকে আমরা আমলে আনতে চাই না, কারণ খালেদা জিয়া তারেক রহমানই ওদের ভয়ের কারণ আর কি, যার জন্য তারেক রহমান খালেদা জিয়ার কথা বলতে যত কম পারা যায় তত ওনারা মনে হয় নিরাপদ থাকে। যার জন্য দেখেন যে কোর্টের উপরে রাইফেল তুলে দিয়ে ওনারা একটা আইন পাশ করে নিয়েছেন যে তারেক রহমানের কোনো বক্তব্য বাংলাদেশের কোনো গণমাধ্যমে প্রচার করা যাবে না। এই ধরনের জিনিসগুলো ওনারা করেন, কেননা ওনারা এনাদেরকে ভয় পান, এনাদের রাজনীতিতে ভয় পান, যাতে এই যে খালেদা জিয়াই দ্বাদশ সংশোধনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র নিয়ে আসছে। উনি একাধিকবার বিরোধী দলের নেত্রী ছিলেন এবং তিনবার প্রধানমন্ত্রী, সংসদ নেতা ছিলেন। তার সম্পর্কে সংসদে আলোচনা করা যাবে না, ওই অর্বাচীনদের সম্পর্কে সংসদে আলোচনা করা যাবে। এই ধরনের কথা বলাটাই এবং এগুলো আলোচনা আনতেও আমাদের রুচিতে পাবে। আমরা মনে করি এগুলো তারা ক্ষমতায় আছে, তো ক্ষমতায় থাকলে অনেক কিছু বলা সম্ভব, ক্ষমতার বাইরে যখন বের হয়ে যাবে তখন এগুলোর অনেকগুলো পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। যাই হোক, আজকের এই বৈশ্বিক করোনা পরিণতিতে বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা খুবই আতঙ্কগ্রস্ত। ইতিমধ্যে অনেককে আমরা হারিয়েছি, অনেকে আক্রান্ত হয়েছে। যারা হারিয়েছে তাদের আমি মাগফিরাত কামনা করি। যারা আক্রান্ত হয়েছেন তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এবং যারা আমরা এখনো এটা মধ্যে ভয়ের মধ্যে আছি, আমরা যেন ভয় কেটে জয় করতে পারি এবং নিজের স্বাস্থ্য, নিজের নিজেকেই সংরক্ষণ করে রাখতে হবে। সরকারের উপর ভরসা করে লাভ নাই। আর রনি ভাই যে কথা বলছে, প্রাকৃতিক ভাবে আমরা এটা কি প্রতিরোধ করতে পারছি বা হচ্ছে, এবং মহান আল্লাহ তাআলাই আমাদেরকে দেখবেন। এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষ শারীরিক ভাবে পরিশ্রমী, যার কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এবং সে কারণে হয়তো সংক্রমণটা ওইভাবে না হচ্ছে না। কিন্তু তারপরেও আমরা মনে করি যে সকল দুশ্চিন্তা, অমানিসার ও অন্ধকার কেটে সামনে আলোয় উদ্ভাসিত হোক বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ যাতে আমরা দেখতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ দুলু ভাই, আমাদের সাথে থাকবেন, আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করব। আমি লোভ সামলাতে পারতেছি না যে খুব সুন্দর করে কয়েকটা বক্তব্য আমরা ফেসবুকে দেখেছি জনাব গোলাম মাওলা রনি। তাই আপনি যদি সংক্ষেপে আমাদেরকে বলেন যে বাংলাদেশকে খয়রাতি রাষ্ট্র বলে কিভাবে একজন রিপোর্টার রিপোর্ট করে, এবং কিভাবে আপনি মনে করেন যে দিল্লির প্রভাব বাংলাদেশ থেকে কমে যাচ্ছে, যদি সংক্ষেপে বলেন একটু। আপনার এই কথাগুলো আমরা অনেক শুনেছি, তো খুব লোভ হচ্ছে যে আপনার থেকে আরেকটু শুনি। না, প্রথমত হয় কি যে আমরা আমাদের সমাজে কাকে খয়রাতি বলি? যখন আমরা নিজেদেরকে জমিদার মনে করি এবং অন্যকে প্রজা মনে করি। এছাড়া তো সাধারণত আমরা কাউকে খয়রাতি বলতে সাহস পাই না। এখন বাংলাদেশকে যারা খয়রাতি বলেছে, যারা খয়রাতি, এখন আমরা খয়রাতি না, এটা সেকেন্ডারি ব্যাপার। প্রথমত ওই লোকগুলো মনে করে যে আমরা খয়রাতি এবং তারা হলেন জমিদার। এই যে মানসিকতা দুটো রাষ্ট্রের জনগণের মধ্যে, এই মন মানসিকতা, দ্যাট ইজ আ হিউজ প্রবলেম, বিগ প্রবলেম। তো আমরা এই যে আমাদের দেশের যারা নতজানু পররাষ্ট্র নীতিতে জড়িত, আমাদের এই সমস্ত জমিদারদের পদলেখন করতে ব্যস্ত থাকে, এই সমস্ত জমিদারদের কাছে মাথা নোয়ায়, ফলে দীর্ঘদিন যাবত তারা এই সমস্ত বলতে, দেখতে অভ্যস্ত হতে হতে যখন পুরো জাতির সত্তাকে এরকম একটা গালি দিয়ে ফেলে, তখন এই দায় দায়িত্ব আসলে আমি কার কাছে, কার উপর দেব বা কার বিরুদ্ধে অভিযোগ করব। ফলে নিজের কাছে নিজেকে ছোট মনে হয় যে
আমি যে এত পরিশ্রম করে টাকা পয়সা বাড়ি গাড়ি করলাম, দুলুভাই মন্ত্রী হলো, এমপি হলো, আমরা সাবেক এমপি হলাম, ব্যবসা বাণিজ্য করি, তারপরে কিন্তু যেহেতু অন্য একটা জাতি রাষ্ট্রের লোকজন পত্রিকা যখন প্রকাশ আমাদেরকে খয়রাতি বলে, আমিও তো তাদের মধ্যে ইনক্লুডেড। তো এটা আমার আত্মমর্যাদায় লেগেছে বলেই আমি প্রতিবাদ করেছি এবং আমি বলেছি। এই হলো আপনার এই যে খয়রাতি সম্পর্কে বক্তব্য। আপনি কি মনে করেন দিল্লির প্রভাব বাংলাদেশের উপর কমছে? এই বিষয়টা আমার প্রশ্ন ছিল। বাংলাদেশের প্রতি মারাত্মকভাবে কমে গেছে এবং আগামী দিনগুলোতে এটা থাকবে না, এটা বসিভাবে থাকবে না। এর কারণ হলো যে এখন চীন আমাদেরকে ধরেছে একেবারে ব্যবসা বাণিজ্য সব মিলে। আপনি দেখেন যে কয়েকদিন আগে আমাদের যে একটা বিরাট কন্ট্রাক্ট হয়ে গেল, বাংলাদেশের দ্বিতীয় যে একমাত্র সমুদ্র বন্দর যেটা পায়রা বন্দর, সেই পায়রা বন্দরের কাজটা চীনকে দেওয়া হয়েছে, যেটা ভারতকে দেওয়া হয়নি। এখন ভারতের থেকে আমরা দূরে সরে সরে মানে বর্তমান সরকারের সরে সরে চীনের দিকে চলে আসছে এবং এখন চীন এবং ভারতের সঙ্গে যুদ্ধাবস্থা চলছে। সেই যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে আমাদের সাবকন্টিনেন্টের টোটাল রাজনীতিতে ভারত একা হয়ে পড়েছে। ফলে এখন যদি ভারত আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়ও, আমি মনে করি আওয়ামী লীগ হবেই না, বিএনপিও রাজি হবে না, জামাতও রাজি হবে না। হ্যাঁ, তো যার জন্য নাও এখন ভারত একটা করোনার মতো হয়ে গেছে আমাদের টোটাল রাজনীতির অর্থনীতি। আমরা তাদেরকে ধরতে চাচ্ছি না, তাদের সাথে যদি হ্যান্ডশেকও করতে হয় আমাদেরকে হাতে সেই বিভিন্ন গ্লাভস পরে তারপরে ভারতের সাথে হ্যান্ডশেক করতে হবে। এই অবস্থা চলে গেছে আর কি। তারপরে যদি করোনা চলে যায়, তাদেরকে যদি আমরা মনে করি নিরাপদ, তখন আবার নতুন করে হ্যান্ডশেক করা যাইতে পারে, গলাগলি করে ধরা যেতে পারে। বাট এট দিস মোমেন্ট মনে হচ্ছে দে আর মোর ডেঞ্জারাস দেন অফ করোনা। ফলে তাদের সাথে আমাদের প্রভাব প্রতিপত্তি দূরের কথা, আমরা সবসময় তাদের থেকে এখন দূরে আছি, সব দিক থেকে দূরে আছি এবং আগামী দিনগুলোতে এটা বাড়বে, বই কমবে না। দিস ইজ মাই প্রেডিকশন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, আমরা শেষ করে দিব। শেষ অনুষ্ঠানটা আয়োজন করছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। দুলু ভাইকে ধন্যবাদ, আপনার উদ্যোক্তা যারা উপদেষ্টা রয়েছেন, যারা দেখছেন দর্শক, তাদের সবাইকে ধন্যবাদ। এখন যে সময়টা যাচ্ছে খুব একটা খারাপ সময়, এই সময়টাতে আমরা কথাবার্তা বলে যদি নিজেরা একটু আমাদের কথাবার্তা শুনে যদি আমাদের মতাদর্শে কিছু মানুষ ভালো থাকতে পারে, এটাই আমার কাছে মনে হচ্ছে একটা ইবাদতের মতো। এর কারণ হলো চারিদিক থেকে শুধুমাত্র মন খারাপ করা খবরগুলো আসছে। আজকের অনুষ্ঠানে আপনার কথাবার্তা, দুলুভাইয়ের কথাবার্তা, আমি নিজেও চেষ্টা করেছি যতটা সম্ভব পজিটিভ কথাবার্তা বললে কিছুটা হলেও শান্তি পাওয়ার জন্য বা মানুষকে শান্তি দেওয়ার জন্য। সেটা আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি সুযোগ পেয়েছি, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এই অনুষ্ঠান দেখলেন, যারা দর্শক শ্রোতা, তাদেরকে ধন্যবাদ। আগামী দিনে যারা দেখবেন ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে, তাদেরকেও ধন্যবাদ। এবং সবশেষে যে কথাটা বলছেন, ভাই বলেছেন যে আমাদের বাংলাদেশের জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিনের অপার দয়া এবং করুণা দরকার, আমাদের অন্য কোনো কিছু দরকার নেই। এই অপার এবং করুণা পাওয়ার জন্য আমাদের স্ব অবস্থান থেকে আমাদের ভিতরে যে মানবতা বোধ রয়েছে, সেই মানবতা বোধটাকে জাগ্রত করতে হবে। যে আমাদের পাশের লোকটি যদি রোগাক্রান্ত হয়, পাশের লোকটি যদি মানে ক্ষুধার্ত হয়, তাহলে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যেন তাকে সাহায্য সহযোগিতা করি। এছাড়া কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাগ হবে না আমাদের প্রতি। এই গেল একটা। 2 নম্বর হলো যে আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদের শ্রেষ্ঠত্ব হলো আমাদের জ্ঞান বুদ্ধি। সেই জ্ঞান বুদ্ধি প্রজ্ঞার সর্বোচ্চ জিনিসটা প্রয়োগ করে এই যে করোনা ভাইরাসটা মোকাবেলা করার জন্য যে সকল বৈজ্ঞানিক তথ্য রয়েছে, সেগুলো আমরা জানবো, জেনে আমরা সেগুলো আমাদের নিজেদের প্রতি, সমাজের প্রতি প্রয়োগ করবো। এট দ্য সেম টাইম বিনয় এবং ভদ্রতা সহকারে আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করবো। অর্থাৎ এখানে নীতি নৈতিকতা, ধর্মবোধ এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই টোটাল জিনিসগুলো আমরা যার যার অবস্থান থেকে আমরা সেটা প্র্যাকটিস করলেই এই 17 কোটি মানুষ আমরা এই করোনার মতো ভয়াবহ পরিস্থিতিতে তুলনামূলকভাবে ভালো থাকতে পারবো। আদারওয়াইজ এটি বজ্রপাত বলেন বা অন্য যে কোনো রকম প্রাকৃতিক মানে যেগুলো একেবারে মুহূর্তের ভিতরে শেষ করে দেয়, যেমন বজ্রপাত, সুনামি, এরপরে শেষে ঘূর্ণিঝড়, এগুলোর সাথে কিন্তু করোনা আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। এটার মধ্যে শুধু দরকার হলো সজাগ হওয়া, সচেতন হওয়া, সাহসী হওয়া, সৎ হওয়া, বিনয়ী হওয়া এবং মানুষ হিসেবে মানবতাবোধকে জাগ্রত করা। আমি নিজের চেষ্টা করব, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই জিনিসগুলো যা বললাম আমি নিজে অনুসরণ করতে পারি। আর সবার প্রতি আহ্বান, আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করলে তুলনামূলকভাবে আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে আমার বিশ্বাস।
ধন্যবাদ। আপনারা আমাদেরকে অনেক আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ মন্তব্য তথ্য দিয়েছেন। আমি দর্শক মন্ডলী আপনাদেরকে জানাতে চাই, আমাদের অনুষ্ঠান যারা সরাসরি লাইভ দেখতে পারেন নাই তারা আমাদের ফেসবুক পেজ কেএবি টিভি পেজ, কবির আহমেদ বাহার প্রোফাইল, ইউটিউব কেএবি টিভি চ্যানেল এবং টুইটারও আপনারা দেখতে পাবেন। আশা করি আপনারা আমাদের অনুষ্ঠান দেখবেন। আমাদের উদ্দেশ্য সবার কাছে কিছু কথা পৌঁছে দেওয়া, যে কথাগুলো আপনাদের যদি একজনেরও সামান্যতম উপকারে আসে সেটাই আমাদের সার্থকতা। প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিনয় অনুরোধ জানাতে চাচ্ছি যে এখন করোনার মহামারী সারা পৃথিবীর মতো বাংলাদেশেও। আসুন, আমি সরকার মহোদয়ের কাছে আবেদন জানাই, আসুন আমরা দল মত নির্বিশেষে সবাই মিলে এই দুর্যোগকে কাটিয়ে উঠি, এই দুর্যোগকে মোকাবেলা করি। আপনি, আমি, আমরা আমাদেরকে বাঁচাই, আমাদের আপনজনকে বাঁচাই। সবাই মিলে আমরা আমাদের এই দেশটাকে গড়ে তুলি, এই দেশটাকে নিরাপদ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই দেশটাকে আমরা নিরাপদ দেশ হিসাবে রেখে যেতে পারি। এবং সেজন্য আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এই কামনায় আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।